তো এই যে কাহিনীটা রাসেল ভাই আমাকে বলেছে, অনিক চট্টোপাধ্যায়, সে কলকাতার ছেলে, ওর প্রথম ইউনিভার্সিটি লাইফের কাহিনী। সো সে ওই সময়টায় পড়াশোনা করতে যায়, আজ থেকে 5-7 বছর আগে আর কি। আচ্ছা, সে নয়নিতালে পড়াশোনা করতে যায়। আচ্ছা। তো যে জায়গাটা পড়াশোনা করতে যায়, সে বলেছে ওই জায়গাটা বেশ মানে একটু শহর থেকে দূরে, লাইক সাবার্ব টাইপের একটা এলাকা, মানে মফস্বল শহর টাইপ। আচ্ছা। তো স্পেশালি ওই জায়গায় যাওয়ার কারণ হচ্ছে ও যে সাবজেক্টে পড়াশোনা করতে, এটার জন্য নাকি ওই জায়গাটাই ভালো ছিল তার। তো ও যখন যায় ওখানে যাওয়ার জন্য, সারাদিন আপনার জার্নিতে চলে যায় ওর, এবং ও যখন ওখানে পৌঁছায় তখন প্রায় রাত 8টা-9টা বাজে, এরকম একটা সময়। তো বাস থেকে নামার পরে ও দেখে যে বেশ জনশূন্য আর কি, কাইন্ড অফ লাইক মানুষজন একদমই নাই বলা চলে। তো হেঁটে হেঁটে আসে, এসে দেখে যে একজন আছে, মানে রাস্তায়, মানে মুদি বিক্রেতা, যে চকলেট, সিগারেট, এই ধরনের কিছু জিনিস বিক্রি করে। তো তার থেকে এসে সিগারেট কেনে এবং কিছু চকলেট কিনে, কেনার পরে ও জিজ্ঞেস করে যে আমি অমুক জায়গায় যাবো, এখানে কিভাবে কি পাবো, মানে আমার যাতায়াতের জন্য কি আছে, ব্যবস্থা আছে। আচ্ছা। তো সে বললো যে এখানে ওরকম ব্যবস্থা তো ওরকম নাই, কিছু পাবা না। তো এক ধরনের শ্যালো মেশিন টাইপের চালিত আর কি, এটা রিক্সা টাইপের আছে, আর আছে হচ্ছে এক ধরনের টাঙা, এবং সেই টাঙাগুলো তুমি পাবা কিনা এখন শিওর না। আচ্ছা। এটা হচ্ছে যে কারণ দিনের বেলায় এগুলো চলে যায় এখান থেকে, সন্ধ্যার পরে পাওয়া যায় না। তো তোমার জন্য ভালো হয়, রাস্তাটা সুবিধার না, তুমি এখানেই থেকে যাও, বাস স্ট্যান্ডে কোথাও থেকে যাও, এখান তো আরো একজন মানুষ আছে, ওখানে তো কাউরে পাবা না রাস্তায়। তো অনেক বলতেছে যে এত রাতের বেলা, মানে এমন কোনো রাত হয় নাই, 8টা-9টা বাজে, এই সময় তোমাদের এলাকাটা এত নিস্তব্ধ কেন হয়ে যায়? তো বলতেছে এটা গ্রামের জায়গা, অ্যান্ড এই মানে আর কি বেশ গ্রাম্য জায়গা, ইটস নট এ সিটি। এবং ওর সাথে কমিউনিকেশন করছে সে ইংলিশে। হ্যাঁ, মানে এটা সিটি না, এখানে তুমি এরকম সুবিধা পাবা না যেরকম যেতে চাও। সো তুমি যদি টাঙা পাও, এটা তোমার জন্য ভাগ্যের ব্যাপার, টাঙা না পেলে তো কিছু করার নেই। তো যাই হোক, অনেক ওখানে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে কর্নারে একটা জায়গায় সে সিগারেট খায়, বসে থাকে একটা ইসের পর, বসে চিন্তা করে যে এখন কি করব। এরকম চিন্তা করতে করতে সে চিন্তা করে যে আমি একটু আশেপাশে হেঁটে দেখি কি অবস্থা। আচ্ছা। এখানে তো বাস স্ট্যান্ডে টাঙালা নাও আসতে পারে। সো ও যেটা করে, ওর হাতের যে একটা লাগেজ ছিল, সে লাগেজটা হচ্ছে আপনার ট্রলি লাগেজ, টেনে নেয়, ওইটা নিয়ে সে হাঁটে। আচ্ছা। তো একটু সামনে যাওয়ার পরে ও হাঁটতে হাঁটতে যে দেখে যে দূরে মনে হচ্ছে ছায়ার মতো কিছু একটা দাঁড়ায় আছে গাছের ইসে, যে দুই পাশেই গাছ, মাঝখানে মনে করেন যে আলো পড়তেছে, আকাশের আলো কিছুটা, মানে এমন কোন আলো না, মানে অন্ধকারে হালকা গাছের ওই চাঁদের আলোতে জায়গাটা একটু একটু আলোকিত লাগছে। আচ্ছা। এবং বেশ ঠান্ডা পড়ে গেছে তখন জায়গাটাতে, কারণ মানে ওই জায়গাটা মানে প্রধানত হচ্ছে শীতটা বেশি পড়ে আর কি, কিন্তু একটু যেহেতু সাবার্ব এলাকা, গাছগাছালি বেশি, শীতটা বেশি পড়ে। তো মানে বেশ টকটক করে কাঁপতে কাঁপতে হেঁটে হেঁটে ছায়ার দিকে যায়, যেখানে কি দাঁড়ায় আছে, ওটা কি মানে মানে কোনো বাসা নাকি, মানে হোয়াট ইজ দিস। তো কাছাকাছি আসতে দেখে সেখানে একটা টাকা, আচ্ছা, টাকা গাড়ি। ইটস লাইক ও যেটা বলছে, এটা মানে পুরা ফুল ফ্রেজ একটা ঘোড়ার গাড়ি না, ঘোড়াই টানে এটাকে, বাট ছোট টাইপের, মানে পিছনে কোচটা হচ্ছে এত ছোট, মানে হাইয়েস্ট একজন ঘোড়া, একটা ঘোড়া টেনে নিয়ে যাবে এটাকে, কাইন্ড অফ লাইক কলকাতা একসময় যে আদম গাড়ি এখন আছে কিনা আমি জানি না, আচ্ছা ওরকম টাইপের আর কি। সো তো ওখানে যে দেখে যে ওরকম একটা গাড়ি আছে এবং তার সাথে ঘোড়াও আছে, কিন্তু মানুষ নাই। তো মানে খুব থতমত খেয়ে যায় যে ঘটনাটা কি, মানুষ নাই, টাঙা গাড়ি দাঁড়ায় আছে। তো কিছুক্ষণ বসে থাকে, একটু পরে সে হাতে সিগারেট শেষ হয়েছে, সিগারেটটাকে ফেলে দেয়, ফেলে দিয়ে পা দিয়ে নিভাই ফেলে। তো সিগারেটটা ফেলে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখে যে ওইখানে মানে পাশে গাছগাছালি যে জায়গাটা, ওখান থেকে একজন মানুষ বের হয়ে আসছে। বের এসে তাকে বলতেছে, মানে ওখানকার মানে লোকাল ভাষার সাথে হিন্দি মিশানো আর কি, যে কোথায় যাবা। তো বলে যে আমি তো অমুক জায়গায় যেতে চাই, তো তুমি কি যাবা নাকি। তো ওরে বলছে যে ব্যাঠো, বসো পিছনে। তো ও কোনো কথা না বলে সুন্দর, ও মনে করে যে এর থেকে ভালো সুযোগ তো আর নাই, এই পাওয়া গেছে। হ্যাঁ, বাস স্ট্যান্ডে কিছু নাই, বাস স্ট্যান্ডের আশেপাশে কোনো হোটেলও নাই, কোথাও নাই, ওখানে বসে রাত কাটানোর বেড়ার চলে যাই। তো বসে ওর যে ইটা, ওই ইসে উঠে বসে তার যে লাগেজ থেকে খুলে সে পাতলা একটা সোয়েটার সে গায়ে দেয়। আচ্ছা। তো গায়ে দেওয়ার সময় তার হাতে ওই যে আপনার ছিল একটা ম্যাগাজিনটাও সে বের করে নেয় হাতে, মনে করে যে কোথাও যদি যে সে পড়তে পারে বা কিছু, মানে জাস্ট টু হ্যাভ সামথিং ইন হিজ হ্যান্ড, ওকে, এরকম একটা নিয়ে এসে বসে। তো বসে সে ওখান থেকে আপনার যাওয়া শুরু করে আর কি, টাঙা চালাচ্ছে। তো বেশ অনেক দূর যাওয়ার পরে ও দেখতেছে যে সামনে যে জায়গাটা, সে জায়গাটাতে
আপনার দুই পাশে গাছ নাই, বেশ প্রান্তরের মতো, মানে বেশ মাঠ টাইপের, এবং মানে চাঁদের আলোটা এমন ভাবে পড়ছে পুরো জায়গাটা ঝকঝক দেখা যাচ্ছে জায়গাটা। তো ও খুব এনজয় করা শুরু করে, হ্যাঁ খুব এনজয় করা শুরু করে। সে মনে করে যে মানে দিস ইজ এ ভেরি নাইস থিং টু ডু, এই জায়গায় মানে মানে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, এই তার এই যাওয়াটাই একটা সার্থকতা লাগতেছে। তো এরকমও যায়। তো টাঙ্গালাকে জিজ্ঞেস করে যে এখানকার পরিবেশ কেমন, এই যে মানে কিছু প্রশ্ন করার চেষ্টা করে লোকটা। লোকটা দেখাচ্ছে তার কথাবার্তা খুব একটা উত্তর দিচ্ছে না, এড়ায়, এবং ওই রাস্তার ঘোড়ার খুরের শব্দে আর ইসে মানে খুব চাপা পড়ে যাচ্ছে, আর বাতাস চলছে, খুব শোষো বাতাস চলছে। তো এই সময় মানে এক সময় চুপি হয়ে যায় যে ব্যাপারটা কি। তো ওই জায়গাটা যখন পার হয় তখন দেখে যে সে আপনার আবার একটা এরকম তৈরি হচ্ছে রাস্তা, যেখানে দুই পাশে গাছ, এবং এইবারে গাছটা খুব ঘন হয়ে জন্মাইছে, মানে চাঁদের আলো প্রায় ঢুকতেছেই না, জায়গাটা বেশ ঘুরঘুরটি অন্ধকার। তো ওর বুকের মধ্যে কেমন একটা ছ্যাদ করে ওঠে, মনে হয় যে এই অন্ধকারে ঢুকে যাচ্ছে, কেমন জানি লাগে ওর কাছে। ইটস লাইক একটা কেইভে, বা আপনার যদি একটা ইসে প্রবেশ করে মানুষ, ধরেন একটা মানে টানেলে প্রবেশ করে, কাইন্ড অফ লাইক গাছের টানেল বলা যায় যেটাকে। তো ওখান থেকে ঢুকে যায় ঘোড়ার গাড়িটা। তো যখন সেখানে ঢুকে তখন না ও অলমোস্ট কিছু দেখতে পায় না রাসেল ভাই, যেটা হয় যে শুধু ঘোড়ার শব্দ শুনতেছে, ঘোড়ার খুরের শব্দ, আর অন্ধকার, এবং অন্ধকারটা খুব জেঁকে বসছে। তো এই সময় ও মানে টের পায় ওর পেছনে কেউ, জাস্ট লাইক আমরা যদি রিক্সায় কেউ মানে আমরা পা দিয়ে উঠে কারো ঘাড়ের মধ্যে এরকম সুড়সুড়ি দেই, কাইন্ড অফ লাইক দ্যাট, ওর ঘাড়ের মধ্যে শীতল কোনো স্পর্শ, লাইক খুব মানে আইস কোল্ড কোনো টাচ ঘাড়ের কাছে। এবং ও খুব চমকা উঠে লাফ দিয়ে উঠে হাত দিয়ে দেখে যে কিছু নেই, এবং তখন মনে হয় যে কেউ দুষ্টুমি একটা হাসি দিয়ে পাশে চলে আসছে, এরকম একটাই। তো ও খুব ভয় পেয়ে যায়, ও ভয় পেয়ে ও হাত দিয়ে ওই যে টাঙা চালাচ্ছে তার জামা চেপে ধরে। তো দেখে যে টাঙাওয়ালা বেশ ছাপা হাসি দিয়ে, কাইন্ড অফ লাইক মজা পেলে যেরকম কাইন্ড অফ লাইক দ্যাট, কেউ মজা করে যে কারোর সাথে আসে ওরকম হাসি দিয়ে বসে যে ব্যাটে রকম চুড়েল হ্যাঁ, বসে থাকে চুড়েল। তো ও তো এটার সাথে পরিচিত এই জিনিসগুলো, যেহেতু সে ভারতের ছেলে এবং সে ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মিথ, চুড়েল সম্বন্ধে আমি অনেকে হয়তো শুনছে, চুড়িয়াল, হোয়াট ইজ চুড়েল? চুড়েল ইজ আমাদের বাংলাদেশে আমরা যেটাকে অনেকে শাকচুন্নি বলে, অনেকে পেতনি বলে, সামথিং লাইক দ্যাট, বাট ভারতে হয়তো প্রচলিত আছে। অনেকেই চুড়েল সম্বন্ধে অনেক কিছু আমাকে বিস্তারিত আরো বলছে, আমি নিজেও জানতাম, ওর কাছ থেকে আরো কিছু শোনা, যে ওরা যেটা আমরা অনেকে ডাকিনি বলি আমাদের এখানে, কাইন্ড অফ লাইক দ্যাট, এরা পথ দিয়ে আপনাকে নিয়ে যাবে, কোথাও চুবিয়ে মারবে, কখনো তারা আপনাকে ডিসগাইজ করে সুন্দর কোনো মেয়ে সেজে আসে, এরকম কাইন্ড অফ লাইক দ্যাট। অ্যাকচুয়ালি মানে টু বি ফ্র্যাঙ্ক এগুলো হচ্ছে সবই হচ্ছে জিন, সোর্ট অফ এ জিন। বাট এনিওয়েজ আমি ওর বিশ্বাসেই থাকলাম বা ওর কথাতেই থাকলাম যে ওটা চুড়েল। ওকে যখন এটা বললো, ও তখন ওর গায়ের লোম সব একসাথে দাঁড়ায় গেল। আচ্ছা। এবং মানে ওর মনে হচ্ছে যে আমি এখানে না থাকাটাই বেটার ছিল, মানে কেন আমি এখানে আছি, এরকম একটা বোধ তার মধ্যে আসলো। এবং যখন সেই বোধটা পাইছে তখন তার মনে হলো ঠিক তার পাশেই কেউ বসে আছে সিটে, কোনো নারী। এবং যতটুকু সে স্পর্শ বুঝতে পারতেছে তার শরীরের সাথে স্পর্শ, মানে তার কাপড়ের প্যান্টের সাথে তারই মনে হচ্ছে একটা বরফের টুকরা তার পাশে বসা। এবং মানে ও বলার মতো না, ইন দ্যাট পয়েন্ট ও যেটা করছে, ওর যে লাগেজ নিয়ে চিন্তা করছে যে আমি ওই গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে যাবো নিচে। বাট তখন সে মনে করছে এখান থেকে কোনোভাবে সরতে হবে আমাকে, হ্যাঁ এখান থেকে পড়লে তো আমি শেষ, মানে আমার এটা চিন্তা করে সে ওই মানে পড়ার চিন্তাটা মানে লাস্ট মোমেন্টে তার ওই জ্ঞানটুকু রাখছে যে সে ওখান থেকে পড়েনি। সে চিন্তা করতেছে এখান থেকে বেরিয়ে যায় কোনো মতে। তো ওই যে গাড়িটা যখন নাকি ঠিক ওই দূরে দেখতেছে লাইট, ওই টানেলের মতো জায়গাটা যখন পার হয়েছে সে তখন ওখান থেকে লাফ দিছে, এবং সে কোনো লাগেজ টাগেজ কিছু ছাড়াই লাফ দিয়ে পড়ছে। ওখানে পড়ে সেই জায়গাটা পড়ছে, দেখছে সামনে ধুধু মাঠ, লাইক প্রান্তরের টাইপের, দৌড়ানো শুরু করছে। দৌড়াচ্ছে, ওর বুঝতে পারতেছে ওর পিছনে কিছু আসতেছে কিনা। দৌড়াতে অনেক দূর পর্যন্ত গেছে, যে দেখছে যে একটা বাসার মতো, মানে কয়েক সারি বাসা ওখানে আর কি, এরকম মানে একতলা বাসার মতো আছে, সেখানে হয়তো বার্ন টার্ন গোয়াল টোয়াল আছে এরকম কিছু। তো ওখানে বাসার সামনে গেছে, তো ফিরে দেখে যে পেছনে একটা নারী মূর্তি আসতেছে। নারী মূর্তি কিভাবে বুঝছে, সে চুল উঠতেছে, চাঁদের আলোয় দেখতেছে, এবং মানে সেটা মানে মানে খুব স্বল্প বসনা উড়ে আসতেছে, এবং মনে হচ্ছে মাটির থেকে মানে মাটিতে হেঁটে না, মানে মাটিতে বাতাসে সে ভেসে আসছে মাটির কাছাকাছি সময় ধরে। এবং ওর যখন খুব কাছে চলে আসছে তখন সে ওখানে জ্ঞান হারায় ফেলছে, তখন আর তার জ্ঞানটা থাকেনি। তো পরবর্তীতে মানে
ও জানে না কতক্ষণ সে বেহুশ ছিল, ওর হুঁশ ফিরে দেখে যে একটা ঘরের মধ্যে সে, এবং সেখানে আপনার এই জ্বলতেছে, বাতি জ্বলতেছে কম পাওয়ারে, একটা লোক, তার সাথে একটা মহিলা, তারা, এবং সে মহিলাকে দেখেও ভয় পাওয়া শুরু করছে, প্রচন্ড ভয় পাচ্ছে। তখন তাকে বলতে, কি হয়েছে তোমার, জিজ্ঞেস করতেছে কি, বলতেছে যে আমি তো আসছি, আমি বাইরের থেকে আসছি, ক্যালকাটা থেকে আসছি, এখানে এরকম এরকম সিচুয়েশন, কিছু কিছু বলতে পারছে আর কি। তখন তাকে বলছে যে এটা কিছু না, এখানকার রাস্তাঘাটে রাতের বেলা এরকম অনেক কিছু দেখা যায়, সো তুমি চিন্তা করো না, তুমি এখানে আসো আমাদের বাসায়, এটা তুমি থাকো, তারপর তোমাকে সকালে আমরা পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করো। তো অনেকের রাতে খুব জ্বর আসে, মারাত্মক আকাশ পাতাল জ্বর, এবং সে তখন শুধু কষ্ট করে মানে বোঝাতে সক্ষম হয় ওদেরকে যে আমি যেই কলেজে বা ইউনিভার্সিটি আসছি ওখানে একটু খবর দেন, ওখানকার কেউ এসে আমাকে নিয়ে যাবে, এবং আলটিমেটলি তারা এসে ওকে নিয়ে যায়। এবং ও ওখানে পরে ছিল বহুত দিনই, ওখানে সে গ্রাজুয়েশনটা কমপ্লিট করছে খানিক, এবং ওই এলাকাতে এই ধরনের প্রচুর আরো মিথ আছে, এবং আরো এই ধরনের কিছু কিছু কাহিনী আছে। সে বলছে যে হি ক্যান সেভ মি ওভার লেটার অন, যে ওখানকার ঘটনা আরো যেগুলো আছে সেটা, মানে এই সাবার্ব এলাকা, কিছুটা পাহাড়ি টাইপের এলাকা হতে নাকি এই ধরনের জিনিস অনেক বেশি থাকে। আর এই চুড়েল টাইপের ব্যাপারটা কিন্তু রাসেল ভাই আমি এর আগে অনেকের কাছে শুনেছি, একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, যে আমি শুনেছি যে আমার নানারা একসময় পাকিস্তানে থাকতো, যখন দেশ ছিল বিভাগের আগে, তখন ওনারা শুনেছিল যে ওনার এক ফ্রেন্ড এরকম একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, আমার নানার বন্ধু, আমার নানা মারা গেছে এখন, বাট ওনার এক বন্ধুর কথা বলছি, যে উনি গাড়ি দিয়ে আসছিলেন, এবং উনি দেখেছেন যে ঠিক আপনার গাড়ির সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, এবং ঠিক আমরা যেমন হিন্দি মুভি বা কোনোটাতে শুনি যে লাইক কালো কাপড় পরা বা সাদা কাপড় পরা, কাপড়ের কালারটা আমার ঠিক মনে নাই, বাট এখনো মনে আছে, বলছে যে দাঁড়িয়ে ছিল এরকম, এবং উনি ওখানে থামান নাই গাড়িটা, উনি চালায় গেছেন গাড়ি। আচ্ছা, উনি চালায় যাওয়ার পর যেটা হয়েছে, গাড়ি ভেদ করে উনি চলে গেছে, মহিলাটার মুখটা মনে হলো উইন্ডশিল্ডের মধ্যে এসে একটা হাসি দিয়ে পার হয়ে গেছে, এবং উনিকে যখন পার হয়ে গেছে তখন ওনাকে নাকি বলছে যে তুই তোর গাড়িতে থাকাতে বেঁচে গেলি, এরকম আর কি ওখানকার ভাষায়। তো কারণ হচ্ছে ওনার গাড়ির যে রিয়ার ভিউ মিরর, ওখানে উনি আজকে ফার্স্ট যে ঘটনাটা আমি শেয়ার করব, আজকে দুটো ঘটনা আমি নিয়ে আসছি, যে দুটো ঘটনাই আমি রাজবাড়ির ঘটনা বলবো, আমার যে জেলা রাজবাড়ি। তো ফার্স্ট যে ঘটনাটি আমি এখন শেয়ার করব, ঘটনাটির সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি তার সঙ্গে ঘটেছিল, উনি সঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন, এই কারণে ওনার নামটি আমি বলছি না, অন্য সবকিছু আমি বলছি। উনি ওনার এখনো রাজবাড়ী সদর যে উপজেলা, রাজবাড়ী সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান বলি। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ী জেলা থেকে একটু ভিতরে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে। তো উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন, এবং সবকিছু গুছিয়ে নিতে নিতে এবং বাড়িতে পৌঁছতে পৌঁছতে ওনার রাত 10টার একটু বেশি বেজে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো, এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত, এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। আচ্ছা, ঘটনাটির সময় এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই, আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন, বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। আসলে রাসেল ভাই অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি যে খেয়াল করলেন যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। তখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া? তখন উনি বলেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই, দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখলেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বলেন আচ্ছা ঠিক আছে, তো এই যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হবে টাকা দিয়ে দেব। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টে গেলেন না।
আচ্ছা। এতে উনি অবাক হলেন, কি ব্যাপার, আমি বলে দিলাম, সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচন্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল। আর আমরা জানি কালবৈশাখীর ঝড়টা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই এটার লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা। তো যার এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। ওটার মধ্যে দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। তো রাসেল ভাই, যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন, তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের যেতে ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। আচ্ছা। তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল, বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। আর রাসেল ভাই, ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ী জেলা যে রাজার নামে হয়েছে, রাজা সূর্য কুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি একসময় ওখানে ছিল, এবং এখনো বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করবো। রাসেল ভাই, ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরো ভেতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন, ওনার হাতে কিন্তু টর্চ ছিল। ওই সময় যে 5 ব্যাটারির টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো অনেক সময় পানির স্রোতের সাথে উঠে আসে, ডাঙায় উঠে আসে আর কি। এটা আমি ছোটবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেন যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন। তো অদ্ভুত রাসেল ভাই, ওনার টর্চ লাইটে ব্যাটারি গুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল না, ওই মোমেন্টে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, জ্বলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নিই, ধরে নিয়েছে আর কি। তো যেইভাবে সেই কাজ, উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতরে উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। এখন রাসেল ভাই, উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচন্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং যে ব্যাগটা, মাছের ব্যাগটা ছিল, সেই ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পারিছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফিরানো হয়। তো স্ত্রীর জ্ঞান ফিরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তখন ওর স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন, এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা। তখন উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো মাছ হয়তোবা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গেছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনোই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে, এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা। তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে। মানে এতটুকু ওনার মনে আছে, পরে আর কিছু মনে নাই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলায় এভাবে মাছ নিয়ে আসতে হয় না,
মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যে আঙ্কেল আর কি ওনাকে একটু ভৎসনা করলেন। আচ্ছা, উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানরমাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। রাসেল ভাই এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পর ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে। এটা ওই দিন একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। আচ্ছা। এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির। এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকা ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন, এই তোমরা কারা? যখনই এভাবে বলেছে সবাই, ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে, মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে। এবং ঘন অন্ধকার ছিল, ওই পাশে জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এইটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন, ওনার হাতে টর্চ ছিল, তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন ওখানে কিচ্ছু নেই। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল? তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছে এটা কি, গতকাল কি ঘটনা ঘটলো, আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে, তোমরা দেখেছো? সবাই এক বাক্যে বললেন, কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, ওটা তোমার মনের ভুল, বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। আসল ভাই এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, তার ঠিক 1টা কি 2টোর দিকে ওরা টিনের চালে মনে হয় কে যেন ধূপধাপ করে এক পাশ থেকে আরেক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে আসলে গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলোকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোন অঞ্চলে খাটাস, কোন অঞ্চলে নেইল, এই ধরনের শব্দে এই প্রাণী ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো বা এই ধরনের প্রাণী হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই, কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা তার থেকে আরো 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন আসল ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পরে 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনার বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যে ঘটনাটা ঘটে চলছে এটা স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিতভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এর কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো যে ওনার দোকানে একজন হুজুর আসলেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন যাকে কয়েকদিন পরে কাস্টমার পাওয়া গেছে, তো ওনাকে বললেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ মানে হাতে নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া? তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনো চামড়া। বলেন এটা খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, এরকম এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাইনি। তো যাই হোক তুমি এটা দিয়েছো, এটা খুবই ভালো হয়েছে, আমি এটা নিয়ে যাচ্ছি। ভালো মানে যেই দামি বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করেন নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছেন। আচ্ছা রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসে, বলছেন আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন এটা জেনে আপনার কি দরকার? না বলো, দরকার আছে।
কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ এরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন, অনেক সময় জিন ভূত তাড়ান, এই জন্য হয়তো বা কোনো দুষ্ট জিন উনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন আর কি। এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া পড়ে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচন্ড একটা কামড় উনি অনুভব করেন, হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচন্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়েছেন। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন, তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনাগুলো, সত্যি করে বলে চামড়া তুমি কোথায় পেয়েছ? তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল। আচ্ছা, তখন ওই হুজুর বলেন যে এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। আসলে আমাদের রাজবাড়ির শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। তো ফেলে দেওয়ার পরে আসলে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটি রাখার পরে ওনার দোকানের বেচা কিনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছিল। আচ্ছা, মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারাও অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। তো উনি খুব অবাক হচ্ছিলেন, কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন? তো এটা উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন যে কেন আমার দোকানে লোক হচ্ছে না কেন। যাই হোক, ভাই উনি যখন চামড়াটি ফেলে দিলেন, এরপর থেকে ওনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোনো প্যারানরমাল বিষয়গুলো বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন যাক ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন কে? যখনই কে বলে তখন লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। জঙ্গলের ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান দিয়ে বেরোনোর কোনো পথ নাই, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো। এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো কিনা, এরকম। রাসেল ভাই সরি। তো এরপরে উনি চিন্তা করেন যে না, আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। রাসেল ভাই মানে এরপরে ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকে নিয়ে মানে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন রাসেল ভাই এর পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখে ওনার দরজার সামনে কি যেন বসে রয়েছে, ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাফ দিয়ে ওই যে ঠিক যেমন ওই বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাফ দিয়ে চলে যান। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটাও অস্বাভাবিক কিছু। তো এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে ঘটতে থাকে এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। রাসেল ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে, মানে উনি একটু সাহস করেন যে এভাবে আর চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। রাসেল ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন। ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে এই কে? তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে বলে, সামনে এগিয়ে এসে ওনার চাদরের মানে চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাত্রে রাসেল ভাই যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। আচ্ছা, মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিছু ছিল, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই
মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনো ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্ট ভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনো দেখেন। আচ্ছা, তো এখনো ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনো ঘটনা চলছে, এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যে আমি নামটা না বলি। এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। তো আসলে এই ঘটনাটি আমার এক বড় ভাইয়ের, উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন ভূত এফএম গল্পটি শেয়ার করার জন্য। তো আমি মূল ঘটনায় ফিরে যাচ্ছি। তো আমার এই বড় ভাই উনি এবং ওনার আর এক বন্ধু, ওনারা বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য ওনারা একটা নিরিবিলি বাসা মানে সিলেক্ট করেন পুরান ঢাকার ওদিকে, তো যাতে ওনারা নিরিবিলি ভাবে এবং নিরবচ্ছিন্ন ভাবে ওনারা প্রস্তুতি নিতে পারেন। তো যেহেতু ওনারা ব্যাচেলর ছিলেন, তো ওনাদের তো সেরকম ফার্নিচার বলতে কিছু ছিল না। তো বাড়িওয়ালা যিনি ছিলেন উনি খুব ভালো মানুষ ছিলেন, উনি অনেক পুরাতন কিছু ফার্নিচার উনি ওনাদেরকে দিলেন ব্যবহার করার জন্য, এবং তার ভিতরে খুব অনেক পুরাতন একটা চৌকিও ছিল। তো ওনারা প্রথম দিকে খুব ভালোই যাচ্ছিল, কিন্তু সমস্যা হলো যে আমি যে সেই বড় ভাইটা উনি আমাকে বললেন যে উনি যখন ওই চৌকিতে ঘুমানো শুরু করলেন, প্রতি রাতেই উনি কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন। সেটা কেমন যে উনি স্বপ্নে দেখতেন যে কিছু লোক ওনাকে জোর করে ধরে মানে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, ফাঁসি দিয়ে দেবে। আবার দেখা যাচ্ছে যে কিছু লোক ওনাকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে যাচ্ছে, ওনাকে গুলি করে মারবে। এরকম প্রতি রাত্রে উনি কিছু ধরনের কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন, এবং এই ধরনের স্বপ্ন দেখার কারণে ওনার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। তো এক রাত্রে ওনার বন্ধু ওনার মায়ের অসুস্থতার খবরের কারণে দেশের বাড়িতে যান। তো উনি একাই ছিলেন ওদিন বাসায়। তো উনি স্বপ্নে দেখছি উনি ওদিন উনি যেহেতু ফজরের নামাজ পড়েন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন আর কি 12টার পর পরই। তো রাত 2টা কি 3টার দিকে, তখন ছিল শীতকাল। তো হঠাৎ করে উনি ফিল করছিলেন যে ওনার পাশ থেকে খুব গরম নিঃশ্বাস, মানে পাশে কেউ শুয়ে আছে, খুব গরম নিঃশ্বাস তার মাথা এবং ঘাড়ে এসে লাগছে, এরকম একটা ব্যাপার। তো উনি ফিল করছেন ওনার পাশে কেউ আছে। তো উনি পাশে ঘুরে শুলেন। শোয়ার পরে উনি যেটা দেখলেন, এটা দেখার জন্য উনি প্রস্তুত ছিলেন না। উনি দেখলেন যে চুল বড়, দাড়িওয়ালা, মানে চোখগুলো অনেক বড় বড় একটা লোক তার পাশে শুয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। উনি দেখার সাথে সাথে খুব ভয় পেলেন, কিন্তু ওনার কোনো শব্দই করতে পারছিলেন না। তার বডিটা একরকম প্যারালাইজড হয়ে গেছিল এবং খুব ঘেমে যাচ্ছিলেন তখন। এবং কিছুক্ষণ পরে সেই মূর্তিটি উধাও হয়ে যায়। তো এরকম ঘটনা উনি প্রথম একদিন ঘটে। তো দ্বিতীয় দিন যেটা ঘটে সেটা উল্লেখ করার মতো, সেটা হচ্ছে যে ওই দিনও বাসায় কেউ ছিল না। তো উনি হঠাৎ করে রাত্রে দেখছিলেন যে একটা ছায়া মূর্তি রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। তো উনি সাহস করে ওই দিন জিজ্ঞাসা করলেন যে তুমি কে? তো ছায়া মূর্তিটি বলল যে তুমি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো, তোমার উদ্দেশ্যটা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এটা বলেই সেটা আবার উধাও হয়ে যায় এবং উনি খুব ভয় পান। উনি একবার শেষ পর্যন্ত বাড়িওয়ালার কাছে যাই বলেন যে আসলে আপনার বাসাটা কি হন্টেড, আসলে সমস্যাটা কি, এরকম কেন হচ্ছে? তখন বাড়িওয়ালা যিনি বাড়িওয়ালা আসল ঘটনাটা বললেন যে আসলে বাসাটা হন্টেড না, কিন্তু আপনাদেরকে যে ফার্নিচার দেওয়া হয়েছে তার ভিতরে একটা চৌকি ছিল, এই চৌকিটা হন্টেড। কি কারণে? যে 1920 সালের পরে যখন এন্টি ব্রিটিশ মুভমেন্ট আমাদের এই এলাকায়, মানে বিশেষ করে ঢাকার এদিকে যখন বেশি করে শুরু হয়, তখন অনেক লোক তো সেখানে জয়েন করে। তো এর ভিতরে ওনাদের বাড়িতে অনেক আগে একজন লোক থাকতেন, উনি মাদ্রাসায় পুরো একজন আলেম ছিলেন। তো উনি ওই বাসায় থাকতেন। তো ওনার বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিল। তো ওই বাড়িওয়ালার দাদা তাকে মানে দেখাশোনা করতেন আর কি। তো উনি একটা ঘরে থাকতেন। তো উনি একটা পর্যায়ে এন্টি ব্রিটিশ মুভমেন্টের সাথে জড়িয়ে যান এবং তখন কোন একটা পর্যায়ে আপনার ব্রিটিশ পুলিশের হাতে উনি ধরা পড়ে যান। এবং ওই সময় তো যারাই ধরা পড়তো তাদেরকে দোষী হোক নির্দোষী হোক সবাইকে ফাঁসি দিয়ে দেওয়া হতো আর কি। তখন ওই বিচারে ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, কিন্তু ফাঁসি দেওয়ার পরে ওনার লাশটাও আর ফেরত পাওয়া যায়নি, কারণ ব্রিটিশ সরকার ওনার লাশটাও আর ফেরত দেয়নি। কোথায় কি হয়েছে এটাও কেউ বলতে পারে না। তো জানা যায় যে ওই লোকের সাথে একটা জিন থাকতো। তো এখন ওনার ইন্তেকালের পর ওনার দাদা ওই খাটটা খুব সযত্নে রেখে দিয়েছিলেন ওই একজন শহীদের স্মৃতি হিসাবে।
তো ওই খাটে উনি কাউকে ঘুমাতে দিতেন না। পরে ওনার দাদার মৃত্যুর পরে খাটটা আপনার একটা স্টোর রুমে রেখে দেওয়া হয়। পরে অনেকদিন পর ওনারা যখন আসেন ওই খাটটা তাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়। তখন এই কারণে এই ঘটনাগুলো ঘটে। তো বেসিক্যালি এখানে একটা উল্লেখযোগ্য বিষয় যে ওনারা তো বিসিএস পরীক্ষার জন্য সেখানে এসেছিলেন। আমার ওই যে বড় ভাই, তো উনি ওনার ফার্স্ট চয়েস ছিল অ্যাডমিন ক্যাডার আর কি। উনি ওই 31তম বিসিএস অ্যাডমিন ক্যাডারটাই পান। এবং ওনার যে বন্ধু ছিল ওনার ফার্স্ট চয়েস ছিল পুলিশ ক্যাডার, উনি ওই ক্যাডারটাই পান। এখনো আমার ওই যে বড় ভাই আর কি, উনি ওনার স্বপ্নের মধ্যে এখনো অনেক বিষয়ের উনি আভাস পান। উনি আমাকে এগুলো বলেছেন। তো এই ছিল রাসেল ভাই ঘটনাটা। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আসলে রাসেল ভাই, আমি জাহিদ, আমি এসেছি ধানমন্ডি থেকে। শুনি আপনার ঘটনা। আমার জীবনে বেশ কিছু ঘটনা ঘটে যায়। আমি এখন আজকে যে ঘটনাটা আপনার সাথে শেয়ার করব, এটা আমার জীবনে ঘটে যাওয়া 2010 সালের একটি ঘটনা। আমি তখন সদ্য বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দেখতে মানুষ যেটা মনে করে যে ডিগ্রিগুলোকে মানুষ মনে করে খুবই হেন তেন একটা ডিগ্রি। তো সেই কারণে চিন্তা করলাম যে দেশের বাইরে গেলে কেমন হয়, যেইভাবে সেই কাজ অ্যাপ্লাই করা এবং ভিসা হয়ে গেল। তো ইউকে ভিসা পেলাম। আমার দিনটির কথা স্পষ্ট মনে আছে। দিনটি ছিল শনিবার, 2010-এর শেষের দিকে, এমনই কোনো একটা দিন। আমি আমার হাতে আমার ভিসা পাওয়ার পরে আমি প্রচন্ড খুশি। আমি চিন্তা করলাম যে শেষ পর্যন্ত পেয়ে গেলাম ভিসা এবং আমি চলে যাচ্ছি দেশের বাইরে। এটা ভাবতেই খুব খারাপ লাগছিল, মিস করতেছিলাম আমার গ্রামটাকে। অ্যাকচুয়ালি আমার জন্ম ঢাকা জেলার একটি নিভৃত পল্লীতে, ধামরাইতে। এটা ঢাকা জেলা শহর থেকে প্রায় 36 মাইল দূরে একটি গ্রাম। তো আমার ভিসা পাওয়ার সাথে সাথে আমি আম্মুকে মিস করতে শুরু করলাম। চিন্তা করলাম যে আজই আমি বাসায় যাব আম্মুর সাথে দেখা করতে। যাওয়ার আগে দেখা করে যেতে চাই। অ্যাকচুয়ালি যাওয়ার আগে অনেকগুলো দিন সময় ছিল, কিন্তু আমি চাচ্ছিলাম যে আজই দেখা করতে। আচ্ছা। দেশের বাইরে যাওয়ার খবর নাকি আকাশে বাতাসে উড়ে বেড়ায়। আমার ফ্রেন্ডরাও খবর পেয়ে গেল এবং সবাই আমার বাসায় ভিড় করতে লাগলো। তো ফ্রেন্ডদের সময় দিতে দিতে আমার অনেকটা সময় পার হয়ে গেল। রাত প্রায় 8টা বাজে। আমাকে আমার এলাকার শেষ বাসটা ধরতে হবে। তো আমি ওদেরকে কোনো মতে বিদায় করে আমি আমার ব্যাগ গুছিয়ে রওনা দিলাম গাবতলী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো বাস স্ট্যান্ডে পৌঁছে আমি অবাক বনে গেলাম। দেখলাম যে আমার এলাকার শেষ বাসটা চলে গেছে, কিন্তু কি আর করার, আমাকে যেতেই হবে আমার গ্রামে। তো আমি মানিকগঞ্জগামী একটা বাসে উঠে বসলাম। চিন্তা করলাম পথিমধ্যে একটা স্টেশন আছে কালামপুর নাম, সেখানে নেমে অন্য কোনো ভেহিকেল বা অন্য কোনো যানবাহন জোগাড় করে আমি আমার এলাকায় চলে যাব। তো যেই ভাবা সেই কাজ। আমি রাত 11টা বাজে আমি পৌঁছালাম হচ্ছে কালামপুর বাস স্ট্যান্ডে। তো কালামপুর পৌঁছে আমি আরো অবাক বনে গেলাম যে কোনো যানবাহন আমি পাচ্ছি না। আমার এলাকাগামী কোনো লেগুনা কিংবা কোনো টমটম কোনো ধরনের কিংবা কোনো সিএনজি কোনো ধরনের যানবাহন নেই। তো ঘটনার পরিক্রমায় আমার ওখানে দেখা হয়ে গেল একটা ফ্রেন্ডের সাথে। যাই হোক, সেই গল্প আর বলছি না, গল্প ছোট করছি। খুব কষ্টে একটা যানবাহন জোগাড় করলাম, সেটা যাবে সাটুরিয়ার দিকে। তো আমি সেটাই করে রওনা দিলাম আমার এলাকার উদ্দেশ্যে। আমি গিয়ে নামলাম কাউলিপাড়া নামের একটা স্ট্যান্ডে। পৌঁছতে আমার তখন প্রায় রাত 1:45 থেকে 1টা বেজে গেছে। আমি স্ট্যান্ডে নেমে দেখি চারিপাশে কেউ নেই, সব দোকানপাট বন্ধ, ইভেন স্ট্যান্ডের নাইট গার্ড পর্যন্ত নেই। সো আমি ভয় পাচ্ছিলাম, একটু নয় অনেকই ভয় পাচ্ছিলাম যে আমি একা। আর বেসিক্যালি আমি ওই মুহূর্তে ভাবতে পারছিলাম না যে আমি কি করব। সেখান থেকেও আমার গ্রামের দূরত্ব প্রায় 10 থেকে 12 কিলোমিটার। সো আমি কিছুক্ষণ চিন্তা করার পরে মনে মনে নিজেকে বললাম, যা হবার হোক হেঁটেই রওনা দেব, রাস্তায় তো কিছু পেয়েও যেতে পারি। তো আমি রওনা দিলাম। আমি একটু বলে রাখি, আমি যে জায়গায় ছিলাম সেই জায়গাটা দুই পাশে লোকালয় ছিল, মাঝখান দিয়ে রাস্তা। আমি যত সামনে এগোচ্ছিলাম লোকালয় তত কমে যাচ্ছিল। সো আমার ভয় আরো বাড়ছিল। ইভেন মজার ব্যাপার হচ্ছে সবচাইতে আমার কাছে তখন কোনো আলো ছিল না। আমার মোবাইল ফোনটা ছিল, বাট মোবাইল ফোনটাই চার্জ ছিল না। আচ্ছা। সো আমি সামনে এগোচ্ছিলাম আর চিন্তা করছিলাম কেন আমি আগে আমার বাসায় ফোন করলাম না, কারণ বাসায় ফোন করলে হয়তো কেউ আমাকে
এগোতে আসতো, এগিয়ে নিয়ে আসতো। এগিয়ে নিয়ে যেত। আমি ভেবেছিলাম বাসায় যাব, বাসায় গিয়ে সবাইকে সারপ্রাইজ দেবো যে আমি এসেছি। আর গ্রামে আমার বলতে শুধু আমার মাই থাকেন, বাবা 2008-এ মারা যান, তারপর থেকে মা গ্রামেই থাকেন। তো আমি যাচ্ছিলাম আর আমার ভয়টা আস্তে আস্তে বাড়ছিল। চারপাশের লোকালয় থেকে কোনো শব্দ পাচ্ছিলাম না, শুধুমাত্র অন্ধকার রাত্রিতে ঝিঝি পোকার আওয়াজ ছাড়া। আর আপনি হয়তো জানেন রাসেল ভাই যে অন্ধকার রাত্রিতে নিজের নিঃশ্বাসের শব্দটা পর্যন্ত শোনা যায় এবং সেটা খুবই ভয়ঙ্কর লাগে। মনে হয় পেছন থেকে কেউ ফলো করছে, মানে খুবই একটা বৃষ্টিকাতর অবস্থা। আমি সামনে এগিয়ে যাচ্ছি, হঠাৎ আমার ভয় আরো বেড়ে গেল, বিকজ অফ আমি দেখতে পেলাম যে আমার পেছনে কিছু একটা আমাকে ফলো করছে। কি ফলো করছে আমি পেছন ফিরে দেখার সাহস পাচ্ছিলাম না, আমি শিওর না তখন। তো হঠাৎ আমি দেখতেই পেলাম সেই জিনিসটাকে, একটা বিশাল গরু, যেটাকে আমরা ষাঁড় বলে থাকি, ষাঁড় গরু, পুরুষ গরু, বিশাল একটা গরু আমাকে ফলো করছে। এবং সেটা রং আমি অন্ধকারে বুঝতে পারছিলাম না, হতে পারে যে কালো, সেই জন্যই হয়তো বুঝতে পারছিলাম না রংটা। অন্য কোনো কালার হলো একমাত্র সাদা ছাড়া অন্ধকারে বোঝার কথা না, কারণ প্রচন্ড অন্ধকার ছিল, আমি শুধু সেটার অভাব দেখতে পাচ্ছিলাম। তো আমার ভয় আরো বেড়ে যাচ্ছিল, আমি হাঁটতে থাকি, সেটা আমাকে ফলো করতে থাকে আমার পেছন পেছন, এবং খুবই নিঃশব্দে ফলো করছিল। গরুর খোরের যে আওয়াজ, সেই আওয়াজটাও আমি শুনছিলাম না। ইভেন একটা পচা মাছের একটা আস্তে গন্ধ আমার নাকে আসছে সেই মুহূর্তে। এবং আপনি বুঝতে পারছেন রাসেল ভাই যে মিডনাইট, আমার আশেপাশে কেউ নেই, চারিদিকে মানে বিরান ভূমি, শুধু জমি আর জমি, ফসলি জমি, মাঝখান দিয়ে একটা রাস্তা, দুধারে গাছপালা, অনেক ভয় লাগে, অনেক ভয়ঙ্কর একটা বিষয়। সো আমি এগোতে থাকি, হঠাৎ আমার মনে হচ্ছিল যে গরুটা এই বুঝে আমাকে মানে ধাক্কা দিয়ে ফেলে দেয় নিচে। তো সেটা ভেবে আমি একটা বোকার মতো কাজ করে বসলাম, আমি একটা দৌড় দিলাম। এবং আমি যখন দৌড়ালাম দেখি আমার পেছনে পেছনে সেটাও দৌড়াচ্ছে, মানে আমি কোনোভাবেই সেটা মানে মোটামুটি শিওর যে উনি মানে ওই গরু আপনাকেই ফলো করছে। হ্যাঁ, তখন আমি মোটামুটি না, তখন আমি 100% শিওর যে ওই গরু আমাকেই ফলো করছে, বাট আমি জানতাম না ওটা কি। সো দ্যাট মানে এমন হয়, আপনি যখন একটা গরুর সামনে পড়বেন, আপনি যখন দৌড়াবেন, গরু হোক কুকুর হোক, সেটাও আপনার পেছনে পেছনে দৌড়াবে, একটা কিছু হতে পারে। তো আমি এগোচ্ছি সামনে, এবং আমার মনে হচ্ছিল তখন সেটা দৌড়চ্ছিল না, সেটা হাওয়ায় ভর করে আসছিল। আচ্ছা, পথিমধ্যে আমি কাঠালিয়া নামের একটা গ্রাম আছে কালীপাড়া থেকে একটু, সেটা পেরোতে একটা ব্রিজ পড়ে, সেই ব্রিজটা পেরিয়ে একটু সামনে এগিয়ে গেছে। এবং তখন আমার ভয় বাড়িয়ে দিতে আরেকটা গরু কোথা থেকে যেন উদয় হলো, মানে যে গরুটা আমাকে ফলো করছিল সেটা রাস্তার বাম সাইড দিয়ে আসছিল, এবং ইট মাইট বি ব্ল্যাক, কিন্তু আমার সামনে যে গরুটা উদয় হলো সেটা ছিল হোয়াইট। আমি স্পষ্ট সেটা আমি গরুটাই দেখতে পাচ্ছিলাম, সেটার কালার ছিল হোয়াইট। সো দ্যাট আমার তখন আর বুঝতে বাকি রইল না যে আমার সাথে কি খেলা করছে, কি সব বস্তু আমার সাথে খেলা করছে। এবং একটা কথা বলে রাখি যে আমি বেসিক্যালি এমন একটা ফ্যামিলি বিলং করি যেখান থেকে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি ধর্ম চর্চা। এবং আমি আরেকটা কথা বললাম যে আমি নিভৃত পল্লীর, আর পল্লীতে জিন ভূত এইসব ভৌতিক ঘটনা নিয়ে বেশি মানে আলোচনা সমালোচনা করা হয়। এবং আমি আমার ফুপির কাছ থেকেও আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আপনি যদি বলেন তো সবাই বুঝতে পারবে। যে আমার বড় ফুপি, তার শাশুড়ির বেশ কিছু পোষ্য জিন ছিল, এবং আপনি এটাও বলছিলেন যে আপনাদের একটা সময়ে জমিদারিও ছিল। জি, ইটস ভেরি 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 ফার অ্যাওয়ে, সেটা ব্রিটিশ পিরিয়ডের আগে। সো আমার ফুপির কিছু পোষ্য জিন ছিল, মানে ফুপির শাশুড়ি। তো ফুপির শাশুড়ি যখন মারা যান, তো সেই জিনগুলো মানে সিয়াসতে বলেন বা যেভাবে বলেন উত্তরাধিকার সূত্রে তার কাছে আসে, এবং সে আমাকে কিছু ডিরেকশন দেয় যে জিন বা এগুলো বাঁচার উপায়গুলো কিছু। আমরা ওইখানে চলে আসি আবার। তারপরে আপনি দেখলেন যে দুটো গরু। আমি তখন বুঝতে পারলাম যে কি হচ্ছে আমার সাথে। আমি মনে মনে না উচ্চ স্বরেই দোয়া দরুদ পড়ার চেষ্টা করছিলাম, বাট আমি কিছুই করতে পারছিলাম না। মানে আমি টোটাল ফ্রিজি হয়ে গিয়েছিলাম ওই মুহূর্তে, মানে আমি জমে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তখন সবচাইতে ভয় করার ব্যাপার যেটা হলো যে ডান পাশের যে সাদা গরুটা ছিল সেটা এক লাফে আমার মাথার উপর দিয়ে গিয়ে আঘাত করলো। বিলিভ ইট অর নট রাসেল ভাই, আমি শুধু দেখতে পেলাম একটা আলুর ঝলক, আর কিছুই নেই সেখানে। আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম, এবং আমি প্রচন্ড জোরে দৌড়ানো শুরু করলাম। কিছু দূর আগানোর পর আমি দেখছিলাম যে পাশে রাস্তার দুধারে লেকের মতো আছে, সেখানে অনেক পানি, মানে বিল এরিয়ার মতো। সেখানে একটা মানে বয়স্ক লোক
মুরব্বী টাইপের লোক, এইজ 55-60 বছর হবে। সে মাছ ধরছিল। সে আমাকে দেখে দৌড়াতে দেখে এগিয়ে এলো এবং এসে আমাকে লোকাল ভাষায় বলছে যে বাজানো কি হয়েছে। আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম যে এই হয়েছে আমার সাথে। তো সে আমাকে যেটা বললো সেটা শুনে আমার ভয় কিছুটা কমলেও মনে মনে আমি তারপরেও ভয় পেতে শুরু করলাম। সে বললো যে বাজান চিন্তার কিছু নাই, খারাপ জিনিসটা আর আইব না, খারাপ জিনিসটা চলে গেছে, কিন্তু আপনি এমন কিছু কইরেন না যেটার লিগা আপনার লিগা অন্য কারো কষ্ট পাইতে হয়। তো আমি তার কথা কিছুই বুঝতে পারলাম না, তারপরেও মাথা হেলালাম যে আমি হ্যাঁ তার কথা বুঝেছি। সে বললো যে বাজান আপনি কই যাইবেন, আমি আমার গ্রামের নাম বলতেই সে বললো যে আমি আপনার গ্রামের আগের গ্রামে থাকি। আমি লিসেনার্স আমি আমার গ্রামের নামটা বলছি না কিংবা আগের গ্রামের নামটাও বলছি না, আই এম সরি ফর দ্যাট। সো সে বললো যে আমি আপনার গ্রামের আগের গ্রামে থাকি, চলুন এগিয়ে দিয়ে আসার জন্য আর কি। এগিয়ে দিয়ে আসি। ফাইন। আমি প্রচন্ড সাহস ফিরে পেলাম, আমি তার সাথে চলতে শুরু করলাম। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, আমি যখন তার সাথে চলছিলাম আমার মনে হচ্ছিল না যে আমি হাঁটছি, আমরা হাঁটছি, মনে হচ্ছিল যে আমরা স্টিল দাঁড়িয়ে আছি এক জায়গায়, রাস্তা আমাদের রেখে হেঁটে যাচ্ছে, গাড়িতে চললে যেটা হয় আমাদের সাথে। সো দ্যাট যতটুকু সময় আশা করেছিলাম তার অর্ধেক সময়ে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। ওকে। সো রাস্তায় একটা দোকান ছিল, তো সেই দোকানটা আমার পরিচিত ছিল। আমি দোকানিকে ডেকে কিছু সিগারেট নিলাম। আমি সেই লোকটাকে সিগারেট অফার করতেই সে আমাকে বলল যে বাজান ধরায়েন না, আমার প্রবলেম আছে, তো আমার সমস্যা আছে। আমি বললাম ওকে ফাইন, মুরব্বী মানুষ, সমস্যা থাকতেই পারে। সো আমরা হেঁটে নদী পর্যন্ত পৌঁছলাম। নদীর পাড়ে পৌঁছে যেটা আমার সাথে ঘটলো সেটা আমি আশা করিনি। লোকটি আমাকে হঠাৎ বলল যে যান, নদী পার হইয়া যান, আপনার মা আপনার লাইগে অপেক্ষা করতেছে। আমি অবাক হয়ে বললাম সে কি করে মানে কিভাবে সে কি করে জানবে যে আমার ফ্যামিলির কেউ অপেক্ষা করছে, কারণ আমি কখনোই আমার ফ্যামিলিকে ফোন করে বলিনি যে আমি আজকে আসছি, জানার কথাই না। তো আমি তাকে কোনো প্রশ্ন করলাম না, কারণ আমার মনে এমনিতেই ভয় ছিল প্রচন্ড। সে বলল যে আপনার ফ্যামিলির লোক আপনার জন্য অপেক্ষা করছে, আর এমন কিছু করবেন না এরপরে যে আপনার জন্য অন্য কাউকে কষ্ট পেতে হয়। আজ আপনার জন্য আমার ছেলেটাকে অনেক কষ্ট পেতে হলো। আমি কিছু না বলেই তাকে ধন্যবাদ জানিয়ে রওনা দিলাম এবং সে বলল যে খবরদার পেছন ফিরে তাকাবেন না। নদীটা শুকনো ছিল এবং ধুধু বালুচর ছিল। আমি মাঝ নদীতে এসে আমি তার দিকে ফিরে তাকাই এবং আমি একটা আওয়াজ শুনতে পাই যে এত কৌতূহল কেন, এরকম টাইপের কিছু একটা এরকম টাইপের কিছু একটা বলেছে। আমি তাকে দেখি যে সাদা গরুটা আমার মাথার উপর দিয়ে লাফ দিয়ে কালো গরুটাকে আঘাত করেছিল, সেই সাদা গরুটা ওখানে দাঁড়িয়ে আছে এবং নিমিষের ভেতর সেটা উধাও হয়ে গেল। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা যেটা ঘটে, আমি নদী পার হয়ে দেখি আমার আম্মু সত্যি দাঁড়িয়ে আছে এবং সাথে কিছু ছেলেপুলে নিয়ে দাঁড়িয়ে আছে, আমার ফ্রেন্ড নিয়ে দাঁড়িয়ে আছে। আমি অবাক, আমি বললাম আম্মু তুমি এখানে কেন? তো আম্মু যে ঘটনা বললো সেটাও একটা অ্যাকচুয়ালি মানে আশা করার মতো নয়, যে রংপুর এরিয়া থেকে আমাদের এলাকায় কিছু কাজের মানুষ এসছে, কাজ করবে। তার ভেতর থেকে একজন 55-60 বছর বয়সী, আমাকে যে লোকটা আগিয়ে দিল তার মতো, সে আমাদের বাসায় কাজে আছে। সে আমাদের বাসায় আমাদের বারান্দায় কাজ করে শুয়ে আছে। তো আম্মুকে হঠাৎ সে পিড়াপিড়ি শুরু করেছে যে মাজি আপনি যান, আপনার ছেলেটা আসছে। উনি কিভাবে জানলেন? মানে খুব অদ্ভুত ব্যাপার। সে কিভাবে জানলে কিভাবে বলবো, যে মানে আমার কাছে এটা অদ্ভুত যে উনি আমার আম্মুকে বলেছে যে মাজি আপনি যান, ছেলেটা আসছে, তার রাস্তায় অনেক বিপদ। তো আমার আম্মু বিপদের আভাসও তিনি পেয়েছেন এবং তিনি আমার আম্মুকে বলার পর আমার আম্মু মায়ের মন বুঝে নিত। তো আমার আম্মু এগিয়ে এসছে সঙ্গে সঙ্গে। তো আমি ঘটনা শুনে বোকা বনে গেলাম পুরোই, যে সে কি করে জানলো। তো আমি বাসায় যাই, বাসায় গিয়ে তাকে খুবই খোঁজাখুঁজি করি। আমি তার নামটা বলে রাখি, তার নামটা হচ্ছে আব্দুল হালিম। আচ্ছা, সেই লোকটার নাম। তার দাড়ি ছিল, বয়স্ক একটা মানুষ। আমি বাসায় গিয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করি, না সে কোথাও নেই, সে গায়েব। হ্যাঁ, আমার প্রচন্ড জ্বর হয়, আমি প্রচন্ড জ্বরে ভুগি, কোনো ওষুধে কোনো কিছুতেই আমার জ্বর যাচ্ছিল না। হঠাৎ 2 দিন পর হালিম কোথা থেকে যেন উদয় হচ্ছে এবং কাজ করছে যথাযথ আমাদের বাসায়। এবং হালিমের দেয়া
পানি পড়া, ঝাড়ফুঁক, সে কোথায় গিয়েছিলেন উনি এই সমস্ত ব্যাপারে তিনি কিছু কিছুই বলেন? বলেনি। আচ্ছা, সে কোথায় okay. গিয়েছিলেন কিছুই বলেনি। জিজ্ঞেস করা হয়েছিল যে সে কোথায় যেন কাজ করতে গিয়েছিল। ওকে। So, সে কিন্তু বাধা কামলা নয়, মানে কামলা মানে বলা যায় না। যখন দরকার হয় তখন যখন সবাই দরকার ডেকে হয় নেন। সে ডেকে নেন। রাইট। সে কোথায় কাজ করতে গিয়েছিল, সো দ্যাট তার দেওয়া পানি টানি পড়া খেয়ে ঝাড়ফুঁকে আমার জ্বর সারে, এবং তার কয়েকদিন পর আমি ঢাকা ফিরে আসি, এবং তার কয়েকদিন পর আমি ইউকে চলে যাই। বাট আমার অজানায় রয়ে যায় যে ঘটনাটি আমার মামার সাথে ঘটা, রাইট। 2007 সালে। তো আমার মামা তো মানে ব্যাচেলার, এখনো তিনি ব্যাচেলার। তো আমাদের তার আগে বলে নেই আসল ভাই, আমার বাড়ির 4 তলা, ওইটা এখনো হন্টেড একটা জায়গা। ওইখানে এখনো অনেক কিছু হয়। তো ওই বাড়িতে যারা ভাড়া আসে তারা 1 মাসের বেশি কেউ থাকতে পারে না। তো আমার মামা চিন্তা করে যে আমাদের বাড়িতে এসে উঠবে, এই 4 তলায় উঠবে। তো আমরা অনেক মানা করার পরেও তিনি ওইখানে উঠে, আসলে উনি একটু সাহসী ছিলেন, তিনি এগুলো ভয় পেত না আর কি। তো তিনি যেদিন প্রথম উঠে বাড়িতে, ওই দিন রাত্রেবেলা তিনি 2টার দিকে মানে হেডফোন ছাড়া গান শুনতেছিল। তো এক পর্যায়ে তার জানালা নক করে। তো নক করার পর মামা অনেকবার বলে কে কে ওখানে। তো বলার পর মানে কোনো রেসপন্স নাই। রেসপন্স না পেয়ে তিনি উঠে দরজা খুলে দেখে কেউ নাই। তো তিনি হয়তো সামান্য একটু ভয় পেয়েছিল। তারপর তিনি দৌড়াদৌড়ি পর আর কি ওখানে আবার এসে ঘুমায় পড়লেন। তো তার কিছুক্ষণ পর আবারও সেই নক। তো আবার যখন করলেন, তারপরে দেখলো কেউ নাই, এরকম তো তিনি ঘুমায় পড়লেন। তো তারপরের দিন তিনি অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছিল। তো যখন তিনি বাসায় আসে তখন আসতে প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো ঘুমাইতে ঘুমাইতে 2টা বেজে যায়। তো যখন ঘুমায় পড়ে তিনি, তো 3:20-এর দিকে মামার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পর তিনি ওয়াশরুমে যাবে। তো ওয়াশরুমের দিকে যখন যায়, তো বাইরে থেকে একটা সাউন্ড শুনতে পাচ্ছে, মানে হাড় চাবাইলে যেরকম একটা সাউন্ড। রাইট। তো যখন তিনি টয়লেট গেলেন, আর বলি রাসেল ভাই 3টা রুম পরে মানে আমাদের বাড়ির টয়লেট 4 তলায়। পরে যখন তিনি লাইট অন করার পর তিনি যা দেখেন তা দেখার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে 4জন লোক সাদা কাপড় পরা, এবং যেখানে গোসল করানো হয় ওইখানে একটা লাশ মানে ছিঁড়ে ছিঁড়ে কামড়ায় কামড়ায় খাচ্ছে। তো এটা দেখার পরে যখন লাইট জ্বালানোর পরে তখন ওই যারা ওই এগুলো খাচ্ছিল ওদের হয়তো খুব মানে ডিস্টার্ব ফিল হয়। তারপরে খুব মানে রাগান্বিত চোখে মামার দিকে তাকায়। তারপর তিনি ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো পরের দিন সকালবেলা আমাদের কাজের বুয়া এখানে যে দেখে মামা সেন্সলেস অবস্থায় পড়ে আছে। তারপরে মামাকে সবাই নিয়ে ঘরে যায়। ঘরে যাওয়ার পর একটা হুজুর ডাকে, আমার বড় মামা যিনি ছিলেন তিনি আমাদের মসজিদ থেকে একটা হুজুর ডাকে। হুজুর ডাকার পর যখন তার মানে সেন্স আসে, তো তারপরে মানে তিনি একটু অস্বাভাবিক আচরণ করতেছে। মানে দেখার পরে তিনি কাঁথা মুড়ি দিয়ে কাঁথার নিচে মানে গঙ্গাইতেছে। তো এটা করার পরে আবার ভালো মতো হুজুর পানি পড়া দিল, তার ঝাড়লো। তার কিছুদিন পরে আর মামা সুস্থ হয়ে গেছে। আচ্ছা, এই ছিল আপনার ঘটনা। তো আমি হাই ডিয়ার লিসেনার্স, আমি আলিফ ওয়াহিদ দিগন্ত। এই ঘটনাটি আমার ফুপির সাথে ঘটা। তো আমার ফুপি বিয়ের 1 বছর পর আমার দাদুর বাড়িতে বেড়াতে আসে। তো আসার পর তিনি আমাদের যে রুমটাতে উঠে ওই রুমে ফ্রিজ ছিল। তো গ্রামের মানুষে অনেকের ফ্রিজ কিনা সামর্থ্য ছিল না। তো সামর্থ্য না থাকার কারণে অনেকে হেল্প নিত, যে অনেকে মাছ মাংস আমাদের বাড়িতে রাখতো। তো ওই দিন সন্ধ্যাবেলায় আমাদের পাশের বাড়ির এক অতিথি তিনি সন্ধ্যার সময় ইলিশ মাছ নিয়ে কেটে মানে সন্ধ্যার দিকে আমাদের বাসায় নিয়ে আসে। আচ্ছা, মানে রাখার জন্য ফ্রিজে। তো আমার ফুপি ছিল, তো ফুপি ওই মাছটা নিয়ে ফ্রিজে রাখে। তো রাখার আগে লোকটি বলে যায় যে আমি কালকে সকালে এসে নিয়ে যাব। আচ্ছা। তো আমার ফুপি মানে রেখে দেয় ফ্রিজে নিজের হাতে আর কি। তো ওদিন রাত্রেবেলা, তো গ্রামের মানুষ সাধারণত রাত্র 9টা বাজলেই মানে ঘুমায় পড়ে। তো আমার ফুপি
মানে ঘুমের প্রস্তুতি নিতেছে। তো আমার ফুপা ছিল সাথে। তো 9টা বাজে খাওয়া দাওয়া করে সবাই মানে বিছানায়। তো ফুপি যখন ঘুমায় গেছে, তো আমার ফুপা আবার একটু মানে লেট হয় ঘুমাইতে, তো উনি ঘুমিয়ে পড়ছে। তো ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে যে ভোর হয়ে গেছে, আর যে লোকটি তাকে মাছ রাখতে দিছিল, তো সেই লোকটি আসছে, দরজা নক করতেছে এবং তার নাম ধরে ডাকতেছে। তো ঠিক ওই মুহূর্তে ফুপির ঘুম ভেঙে যায়, দেখে সত্যি সত্যি দরজা নক হচ্ছে এবং তার নাম ধরে শুধু একবার ডাকছে রাসেল ভাই, তারপর সে নক করতেছে। তো আমার ফুপি উঠে দরজা খুলতেছে, কারণ মনে করছে যে সকাল হয়ে গেছে। তো সে দরজা খুলে, সে দরজা খোলার পর যেটা দেখে ভাই, একটা সাদা কাপড় পরা এক মহিলা, মানে তার বিভৎস চেহারা, তার মানে মুখে ব্লাড লেগে আছে, তার এক চোখ আছে আর আরেক চোখ বের হয়ে আছে। এটা দেখার পরে সে ওইখানে একটা চিৎকার দিয়ে ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো আমার ফুপা ঘুম ভেঙে যায় তার চিৎকার শুনে। তো ফুপা উঠে দেখে, তো ঘড়ির দিকে তাকায়, তখন বাজে হচ্ছে 12টা 5। তো ওই মুহূর্তে আর কিছু না বলে বাড়ির সবাইকে ডাক দেওয়ার পর মানে সবাই আসে। তো ফুপিকে মানে মাথায় পানি টানি ঢালে। তো ঠিক 2:30টার দিকে ফুপি মানে সেন্স আসে। তো আসার পর ওই রাত্রে আর মানে কোনো কিছু করে নাই, তো ওই মুহূর্তে ঘুমায় পড়ছে। তো পরের দিন সকালবেলা মানে জানে কাহিনীটা, সবাই শুনে ফুপির কাছ থেকে। তো ওই দিন মানে ফুপির খুব জ্বর ছিল। তো তারপরের দিন ওই লোকটা আসে মাছ নিতে। তো ফুপির জ্বর থাকার কারণে তো আমার ফুপা যিনি, তো উনি আর কি ফ্রিজ থেকে মাছ বের করতে যাবে। ঠিক ওই মুহূর্তে দেখে ভাই মানে ফ্রিজের কোথাও ওই মাছ মানে ইলিশ মাছ যে রেখে গেছিল ওই মাছ নেই। ওই মাছ আজও পর্যন্ত ভাই ওই মাছের কোনো খবর পাওয়া যায়নি। ওকে, আপনি একটা মানে আপনি আমি অভিরূপ ত্রিপুরা থেকে বলছি। আমি যে ঘটনাটি আজকে বলবো সেটা আমার দিদার সাথে ঘটা, সম্পূর্ণটাই আমার দিদার মুখ থেকেই শোনা। তো ওদের বাড়ি ছিল কুমিল্লা ডিস্ট্রিক্টে কোনো একটা জায়গায়। টাইমটা ছিল অ্যারাউন্ড 1945 to 1950। আমার দিদার মা ডেলিভারি হওয়ার পর একটা সন্তানও টিকতো না, সবগুলো প্রায় মরা অবস্থায় জন্ম নিয়েছিল। আর এটা নিয়ে তাদের বাড়িতে প্রচন্ড অশান্তি ছিল। যেদিন প্রথম বাচ্চা মারা যায়, মিনস আমি তো সেদিন প্রথম বাচ্চা যেদিন ডেলিভারি হওয়ার টাইম ছিল, সেদিন দুপুরে আমার দিদার বাবা উনি ওয়াশরুম যায়। তো আপনারা সবাই জানেন যে তখনকার টাইমে ওয়াশরুম গুলো খুব দূরে থাকতো, আর অলমোস্ট প্রত্যেকটাই প্রায় বেড়ার তৈরি হতো। তো উনি বেড়ার ফাঁক দিয়ে দেখতে পেলেন একটা লোক ঠিক বলা ভুল হবে, একটি বিশাল আকার একটি লোক, তার বিশাল শরীর, তার কালো লোমে ঢাকা, চোখগুলো প্রায় ঠিকরে বেরিয়ে আসছে। আর সে যে ঘরটার মধ্যে আমার দিদার মাকে রাখা ছিল সে ঘরটার দিকে তাকাচ্ছে, পুরো দৃষ্টিতে তাকিয়ে আছে। তো এটা দেখে দিদার বাবা কিছু করলেন না, উনি বাইরে চলে আসলেন। আর এই কথাটা কারোর সাথে ডিসকাসও করলেন না, জাস্ট এই কথাটা ভুলে গেলেন। তো সম্ভবত রাত হলো, রাতে ডেলিভারি হওয়ার টাইম, যখন লেবার পেইন শুরু হলো তখন প্রায় 1টা বাজে। তখন আমার দিদার মা উনি জানলা দিয়ে বাইরে দেখলেন যে একটি মহিলা চুল ছাড়া, বিভৎস তার চেহারা, হাতে ওই মহিলার যে বাইরে বসছিল ওই মহিলাটার হাতে একটা মানুষের বাচ্চা, আর ওই মহিলাটা ওই মানুষের বাচ্চাটা মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো আমার বলতেও প্রায় আমার নিজের শরীরে প্রায় লোম খাড়া হয়ে গেছে, এরকম জিনিস উনি দেখলেন। আর তখনই যে মহিলাটা বাচ্চাটা চিবিয়ে খাচ্ছিল সে চিৎকার করে ওনার দিকে হাসছে, আর বিচ্ছিরি ভাবে চিৎকার করে হাসছে আর বলছে যে তোর বাচ্চাটাই খাচ্ছি, ওটা আর বাঁচবে না। উনি তখন চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান। সেন্স আসার পর ঠিক টাইম মতো ডেলিভারি হয় সেই রাতেই, বাট সত্যি কিন্তু সে বাচ্চাটা মারা যায়। উনি মরা বাচ্চা জন্ম দেন, আর ওই বাচ্চার গলায় হাতের দাগ স্পষ্ট পরিমাণে থাকে। জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, বাট এটা সবাই যারা ছিল ওরা সবাই দেখেছে যে বাচ্চাটা গলার মধ্যে নাকি গলা টিপে ফেললে যেরকম একটা দাগ বসে সেরকম একটা দাগ বসেছিল। তো প্রায় প্রত্যেকবারই যখন ডেলিভারি হয় তখনই আমার দিদার মা একই মহিলাটাকে দেখতে পান, আর প্রায় একই ভাবে সেই মহিলাটা বিচ্ছিরি ভাবে হাসে আর বিচ্ছিরি ভাবে বলে যে তোর বাচ্চা বাঁচবে না, তোর বাচ্চাটাকে আমি মেরে দেবো। আর প্রত্যেকবারই মরা বাচ্চা জন্ম হয়। যখন 7বার ডেলিভারি হয়, যখন ডেলিভারি হওয়ার টাইম, তো সে সময়টা এটা কথা বলছি, তো তখন আমার দাদু ওই মহিলাটাকে দেখতে পান, প্রথমবার ওই মহিলাটাকেই দেখতে পান। আর ওই মহিলাটা আমার দাদুকে আসেও একই জিনিস বলে যে তোর বাচ্চা বাঁচবে না। তখন তিনি একজন ওঝার কাছে যান। ওঝা বাড়িতে আসে, বাড়িতে এসেই বুঝতে পারে যে সামথিং ইজ রং ওভার দেয়ার।
আর সে কারণটাতেই বাচ্চাটা থাকছে না। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, যে ঘরটাতে উনি থাকতেন, তো সে ঘরটার মধ্যে এই ঘরটি পজেস ছিল, আর এই ঘরটির মধ্যে একটি পেতনি থাকতো। তো গ্রাম অঞ্চলে যারা আপনারা শুনছেন, ওরা হয়তোবা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা পেতনি বুঝতে পারবেন যে পেতনি কাকে বলে। শহরের অনেকে হয়তোবা বোঝে না, ঢাকা ডিস্ট্রিক্ট বলুন বা শহরের বড় বড় জায়গায়, কলকাতা সাইডের জায়গাতে হয়তোবা তারা পেতনি বোঝে না, বাট গ্রাম অঞ্চল থেকে যারা শুনছেন তারা হয়তোবা বুঝতে পারবেন যে এ বাড়িতে একটি পেতনি আছে। উনি আমার দিদার মাকে পজেস করে আছেন, যে ওনার মিনস দিদার মার ক্ষতি করতে চান, আর ক্ষতি কোনো একটা কারণে ক্ষতি করতে পারছেন না, আর যে কারণে বাচ্চাটি একটা বাচ্চাও বাঁচে না, সবগুলো বাচ্চাও মরা হয়। তো যখন 7th টাইম ডেলিভারি হয় তখন আমার দিদার জন্ম হয়, ঠিক আছে, তখন দিদার জন্ম হয়। বাট প্রবলেমটা কি ছিল জানেন, সেদিন আমার দিদার মা উনি রাত্রেবেলা একইভাবে মহিলাটাকে দেখলেন, আর মহিলা কিন্তু সেদিন একটু অন্যরকম ছিল। মহিলাটা তার দিকে বিচ্ছিরিভাবে হাসছিল, চিৎকার করছিল, সবকিছু করছিল, কাঁদছিল, সবকিছু করছিল অ্যাজ এক্স্যাক্টলি অ্যাজ বিফোর, বাট ওদিন হাতের মধ্যে কোনো বাচ্চা ছিল না। তো সেটা দেখে আমার দিদার মা উনি আশ্বস্ত হলেন, শি ফেল্ট শিওর যে এবার হয়তো আমার সন্তান বাঁচবে, ঠিক আছে, এবার সন্তান বাঁচবে। তো এইভাবে ডেলিভারি হলো, দিদার জন্ম হলো। বাট ঘটনাটা এই ছিল যে আমার দিদার মা ওই দিন ডেলিভারি হওয়ার টাইমে উনি মারা যান। ডেলিভারি হওয়ার টাইমে মারা যান, দিদা বেঁচে ওঠে। তো তারপর সবকিছু হলো, দাহ হলো, শ্রাদ্ধ শান্তি কীর্তন সবকিছুই হলো। কিন্তু তারপর থেকে তাদের বাড়ির মধ্যে প্রচন্ড একটা অশান্তি, প্রচন্ড একটা বিচ্ছিরি একটা পরিবেশের সৃষ্টি হয়। আমার দিদাকে নিয়ে প্রচন্ড প্রবলেম শুরু হয়, উনি পজেসড আচরণ করা শুরু করেন। টোটালি বোঝা যায়, অনেকে দেখি বোঝা যায় যে না কিছু দ্বারা উনি পজেসড আছেন। তো আমার দিদার বাবা যে উনি প্রচন্ড পরিমাণে টেন্সড হয়েছেন, ঠিক আছে, উনি ভয় পেতে শুরু করেন। সবসময় আমার দিদা একটা আচরণ, একটা অদ্ভুত টাইপের একটা আচরণ করেন। হ্যাঁ, কিছু একটা দেখে হয়তো চিৎকার করে চেঁচিয়ে ওঠেন, কিছু একটা দেখে চেঁচিয়ে ওঠেন। সবাই যখন রুমে যায় তখন দেখে কেউ নেই। তো একদিন আমার দিদা রাত্রেবেলা ঘরে ঘুমিয়েছিলেন, আমার দিদার বাবা উনি বাইরে গেছেন। তো উনি যখন বাইরে থেকে ঘরের মধ্যে ফিরছেন তখন তিনি অদ্ভুত দেখেন যে জিনিসটা তিনি দেখেছিলেন আমার দিদার মার মারা যাওয়ার দিন, মিন্স ডেলিভারির দিন, সেই মহিলাটাকে তিনি আবার দেখতে পান। বিশাল আকারে মহিলাটা, একটা পা আম গাছের ডালে দেওয়া আর একটা পা ওনার ঘরের ছাদে দেখা। সে জাস্ট ব্যান্ড হয়ে, বুঝতে পারছেন, ব্যান্ড হয়ে আমার দিদা যে ঘরটাতে আছে শুয়ে আছে সে ঘরটার দিকে দেখছে, বিচ্ছিরি ভাবে দেখছে। তো এটা দেখে দিদার বাবা প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছেন আর প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। যেটা শোনার পর ওই মহিলাটা যেটা দাঁড়িয়ে ছিল সেটা ওনার দিকে দেখে আর বিশাল বড় বড় চোখ করে দেখে আর বিচ্ছিরি ভাবে চিৎকার দিয়ে বলে যে তোর বউকেও মেরেছি, এবার তোর মেয়েকেও মারবো, তোদের সবাইকেই শেষ করে দেবো। এটা শুনে উনি দৌড়ে ঘরে যান, গিয়ে দরজা বন্ধ করে দেন। তারপরে শুনতে পান বাইরে প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে, প্রচন্ড পরিমাণে জোরে কেউ চিৎকার দিচ্ছে, কেউ গুঙিয়ে গুঙিয়ে কাছে, এমন সবকিছু শুনতে পান। ইভেন কি উনি দরজাতে নক পর্যন্ত শুনতে পান, যে প্রচন্ড জোরে যদি কেউ দরজা ধাক্কা দেয়, সে প্রচন্ড জোরে যদি কেউ দরজা ধাক্কা দেয় তখন বোঝা যাবে যে এটা মানুষ নয়, এটা অন্য কিছু ধাক্কা দিচ্ছে। এটা শোনার পর আমার দিদার বাবা উনি প্রচন্ড পরিমাণে টেন্সড হয়ে যান, দ্যাট হি লেফট বাংলাদেশ এন্ড হি ওয়েন্ট ফর ইন্ডিয়া। সো হি সেটেলড ওভার ইন ত্রিপুরা। তো সেখানে যাওয়ার পরও আমার দিদার কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। উনি কিন্তু তখনও মিনস উনি গ্রাজুয়ালি এজের দিক থেকে বড় হচ্ছেন, ঠিক আছে, বাট উনি মেন্টালি একটু অন্যরকম বিহেভ করছেন, অ্যাজ লাইক পজেস চাইল্ড যেরকম বিহেভ করে, জাস্ট লাইক দ্যাট। তো তখন উনি কি হতো, উনি সবাইকে চেঁচিয়ে বলতেন যে উনি সবসময় ঘরের মধ্যে, ঘরে কোণাটায়, ঠিক জাস্ট ঘরের কোণাটায় একটি মহিলাকে বসে থাকতে দেখেন, চুলগুলো ছাড়া থাকে, আলখাল্লা টাইপের পরা, সাদা রঙের একটা। এটা যখন উনি ওনার বাবাকে বলেন তখন ওনার বাবা ঠিক সিমিলারিটি বের করেন যে এটা সেই মহিলাটাই এখানে, ঠিক আছে। তো উনি দেখতে পান, যখন সবাই দৌড়ে আসেন তখন কেউ দেখতে পায় না, শুধুমাত্র আমার দিদাই দেখতে পান যে ঘরের কোণার মধ্যে ওই মহিলাটা বসে আছে। ওনার আচরণ আরো ডিটোরিয়েট করে, ওনার হেলথে প্রবলেম হয়, উনি দিনকে দিন শুকিয়ে যেতে থাকেন, এমন যেন কেউ ওনার ব্লাডটা সাক করে নিচ্ছে, ঠিক আছে। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, বাট এটা হাকিকত, এটা সত্যি কথা। তো একবার কি হলো যে আমার যে দিদার বাবা ওনার এক বন্ধু ওনাকে সাজেস্ট করলো যে বিহারে একজন বিশাল বড় একজন অ্যাস্ট্রোলজার ওঝা টাইপের একজন আছে, উনি যাতে ওনাকে ওখানে নিয়ে যায়, ঠিক আছে। তো ওখানে ওনাকে নিয়ে যাওয়া হয়, তার মধ্যে রাস্তাতে প্রচন্ড প্রবলেম হয়, বিশাল প্রবলেম হয়, যে প্রবলেম বাধা তৈরি করা হয়, প্রচন্ড পরিমাণে বাধা সৃষ্টি করা হয়। তারপর ওনাকে ওখানে নিয়ে যাওয়া হয়। ওখানে নিয়ে যাওয়ার পর প্রচন্ড পরিমাণে যখন পুজো শুরু হয় তখন প্রচন্ড পরিমাণে যে পেতনিটা ছিল সে প্রচন্ড পরিমাণে আওয়াজ করে, প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি করে, আমার দিদা পজেসড ভাবে আচরণ করে, সবকিছু ঠিক হয়। কিন্তু তারপরও পুজো হয়,
সমস্ত কিছু হওয়ার পর আস্তে আস্তে আমার দিদা পজেসড আচরণ করা বন্ধ করে, আর তারপর থেকে উনি প্রায় একটা নর্মাল লাইফ লিড করা শুরু করেন। কিন্তু এখনো আমার দিদা একা ঘুমোতে পারেন না, এখনো উনি প্রচন্ড পরিমাণে ভয় পান। যখনই উনি একা ঘুমান তখনই উনি প্রচন্ড খারাপ স্বপ্ন দেখেন, আর স্বপ্নতে সেই মহিলাটাকেই দেখতে পান। রসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা। আমি যখন প্রথম শুনেছিলাম তখন আমার কাছেও স্ট্রেঞ্জ লেগেছিল, বাট এটা সত্যি ঘটনা। এটা আমি আমার দিদার ছাড়া দিদার এক মশাত্ত বোনের কাছ থেকেও শুনেছি। আপনারা সবাই একই ঘটনা বলেছেন আমায়, সো আই বিলিভ ইট। আমি জানি না আপনারা কতটুকু বিশ্বাস করবেন। জাহিদ এগেইন। সো আমি এখন যে ঘটনাটা বলবো এটা আমার সাথে কুয়ালালামপুরে ঘটেছে। কুয়ালালামপুরে আমার সাথে অনেকগুলো ঘটনাই ঘটে, বাট আমার কাছে এই ঘটনাটা একটু বেশি নাড়া দিয়েছিল বলেই আমি এটা শেয়ার করতে চাচ্ছি। আমি কুয়ালালামপুরে বেশ কিছুদিন হয়ে গেল। বেসিক্যালি আমার প্রজেক্টের কাজ থাকলে আমি প্রচন্ড ব্যস্ত থাকতাম। যখন প্রজেক্টের কাজ থাকতো না আমি পুরোপুরি ফ্রি থাকতাম। তো আমার অ্যাকচুয়ালি জায়গা হয় কোম্পানির পক্ষ থেকে, এটা কুয়ালালামপুরের বাইরে সেলেঙ্গরে, কুয়ালা সেলেঙ্গরে দামানসারা পাড্ডানা নামের একটা এরিয়াতে। আমি কুয়ালালামপুর ছেড়ে চলে যাই দামানসারা পাড্ডানাতে। আমি বলে রাখছি, আমার যে রেসিডেন্সিয়াল হাউসটা ছিল দ্যাট ওয়াজ আরমানি টেরেস, ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট হাউস ইন মালয়েশিয়া। সো আমি ওখানে থাকতাম একটা ডুপ্লেক্স ফ্ল্যাটে আর এক কলিগের সাথে। আমরা দুজন মাত্র ছিলাম। তো আমি এবং আমার কলিগটা ছিল ব্রিটিশ, নাম জন। তো আমরা দুজনেই ছিলাম। তো আমাদের কাজ ছিল না হাতে, সারাদিন ঘুমাতাম। মানে বেকার জীবনে যেটা করে আর কি, ছেলে সারাদিন ঘুমাতাম, সারা রাত নেট সার্ফিং করতাম। আর আপনারা বন্ধুরা জানেন যে দেশের বাইরে ইন্টারনেট সংযোগ যদি আপনি ব্রডব্যান্ড নিতে চান তাহলে আপনাকে অনেক মানে ধকল পোহাতে হয়, ভেরিফিকেশন, অনেক কিছুর ব্যাপার আছে। তো আমরা ব্রডব্যান্ড ওই নতুন জায়গায় গিয়ে নিয়েছিলাম না। তো আমরা ইউজ করতাম একটা রাউটার, ওয়াইফাই রাউটার, দ্যাট ওয়াজ ইউনিফাই। আমার স্পষ্ট মনে আছে ইউনিফাই কোম্পানির একটা পকেট রাউটার ছিল আমাদের। তো আমরা রাউটার ইউজ করতাম, আমি এবং আমার ফ্রেন্ড যে আমার কলিগ ছিল। তো হঠাৎ ওর একটা কল আসে ওর দেশ থেকে, কোনো একটা কারণে ওকে চলে যেতে হয় ইউকেতে। তো আমি একা হয়ে পড়ি, একেবারে অ্যালোন টোটাল বাসাটাতে। তো মানে ভয় করছিল না সেটা না, যেহেতু আপনারা জানেন যে মালয়েশিয়ার 70% হচ্ছে গিয়ে বন, 30% হচ্ছে লোকালয়। সো আমার অ্যাপার্টমেন্ট হাউসটা ছিল বনের এবং পাহাড়ের মাঝখানে। প্রচন্ড ভয় করছিল নিজের। চিন্তা করলাম যে ডাউন স্টেজে নেমে আমি একটু নেট সার্ফিং করি। সো নেট সার্ফিং করতে গিয়ে দেখি আমার মডেমটা নেই, রাউটারটা নেই। সো আমি চিন্তা করলাম কোথায় গেল এটা। তো জন ইউকেতে পৌঁছানোর পর আমাকে ফোন দেয় এবং ফোন করে বলে যে আমি ভুলে রাউটারটা নিয়ে এসেছি, আমার ব্যাগের সাথে চলে এসেছি। তো কি আর করার ছিল, তো আমি একটু দূরে একটা মামা ক্যাডাই ছিল। মামা ক্যাডাই হচ্ছে আমাদের এরিয়াতে যে নর্মাল হোটেল বা রেস্টুরেন্ট গুলো থাকে খাবার, তো ওখানে তামিল রেস্টুরেন্ট গুলোকে মামা ক্যাডাই বলা হয়। তো মামা ক্যাডাই ছিল, আমি ওখানেই খেতাম। ডিনারের পর আমি পাশে একটা সাইবার ক্যাফে ছিল, সেটা তেমন ভালো কোনো মানের সাইবার ক্যাফে ছিল না। ওখানে গ্যাম্বলিং হতো, জ্যাকপট নামে এক ধরনের জুয়া ছিল, সেটা খেলা হতো সাইবার ক্যাফেতে। আমি ওখানেই নেট সার্ফিং করতাম, খুব চিপ ছিল, দ্যাটস ওয়াই। সাইবার ক্যাফেতে সারা রাত সাইবার ক্যাফে খোলা থাকতো। সাইবার ক্যাফেতে প্রায় 12টা পর্যন্ত ভিড় থাকতো, তারপর ভিড় থাকতো না বললেই চলে, কোনো লোক থাকতো না। আমি খুব চিপে এখানে নেট সার্ফিং করতাম। 11টার দিকে ঢুকতাম, বেরোতাম ফজরের আজানের আগার দিয়ে বেরিয়ে আমি আমার বাসায় চলে আসতাম। তো একদিনের ঘটনা, আমি সাইবার ক্যাফেতে আছি, তো আমি নেট সার্ফিং করছি। সব হঠাৎ আমি দেখতে পেলাম আমাদের ওই সাইবার ক্যাফেটার এইটা এমন ছিল, ইন্টারেস্টটা এমন ছিল যে রাত্রি 12টার পরে, 11:30টার পরে সাইবার ক্যাফের গেটটা বন্ধ করে দেওয়া হতো। বাইরে থেকে ডোর বেল দিলে দেন সাইবার ক্যাফের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে ছিল সে গেট খুলে দিত, তারপর কেউ ঢুকতে পারতো, কারণ ওখানে অনেক সময় পুলিশ রেড হতো জ্যাকপটের কারণে। তো আমি বসেছিলাম, আমি বসে নেট সার্ফিং করছিলাম। হঠাৎ কোনো ডোর বেল নয়, কিছু নয়, দেখি দরজা ওপেন করে একটা লোক আসলো। আর সাইবার ক্যাফেটা এমন ছিল যে একটা ইনফ্রাস্ট্রাকচারটা এমন ছিল যে একটা স্ট্রাকচারের মাঝে 3টা কম্পিউটার। সো আমি যে কম্পিউটারটাতে বসে আছি, লোকটা এসে আমার পাশের কম্পিউটারে বসে। তো আমি তাকিয়ে দেখি
সে কি, তো আমার পরিচিত একটা লোক। আমি বলে রাখি, কুয়ালালামপুরে আমি একটা বিশাল ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তো আমাকে এক পুলিশ অফিসার, ইনভেস্টিগেটিং অফিসার মিস্টার জাফরি নামের, সে আমাকে এই ঝামেলা থেকে আর কি উদ্ধার করে। তো আমি দেখি সেই লোক সেখানে। তো আমি দেখে তো অবাক যে হাই মিস্টার জাফরি, কি খবর, কেমন আছেন? তো সেও আমার সাথে যথারীতি কথা বলা শুরু করলো। আমরা অনেক কথা বললাম। সে আমি যখনই সিগারেট খাচ্ছিলাম তো সে তখনই আমার কাছে সিগারেট চাচ্ছিল, বলছিল যে আপনার সিগারেটটা দেন। ওনারা আবাং বলে সম্বোধন করছিল, আবাং মানে ভাই বাংলাদেশি ভাষায়। তো আবাং আপনার সিগারেটটা, আপনার রোককটা দেন। তো আমি ওনাকে বারবার, উনি আমার সিগারেট চাচ্ছিল, আমি সেটা না করে আমি ওনাকে বারবার নতুন সিগারেট দিচ্ছিলাম এবং লাইটারটা সাথে দিচ্ছিলাম। বাট আমি লক্ষ্য করছিলাম না সে সিগারেটটা ধরাচ্ছে কি ধরাচ্ছে না। তো আমি নেট সার্ফিং এ বিজি ছিলাম, উনিও। তো ফজরের আজানের আগ মুহূর্তে উনি বললো যে আমার কিছু কাজ আছে, আমি কাজটা সেরে তারপর কুয়ালালামপুর চলে যাব। বেসিক্যালি মিস্টার জাফরি বাসা ছিল দামানসরা পাঠদানাতেই। তো আমি ওনাকে বিদায় দিলাম, মানে সদাহাস্যোজ্জ্বল মুখে বিদায় দিলাম। তো উনি চলে গেল ওখান থেকে। আমি অ্যাবনর্মাল বা প্যারানর্মাল কিছুই দেখতে পারলাম না সেখানে, যে এটা নর্মাল, আমার পরিচিত লোক দেখা হয়েছে, সে আমার সাথে কথা বলেছে, চলে গেছে। তো আমার তার পরের দিনই আমার কুয়ালালামপুর একটা ফ্রেন্ড ছিল, আমি ফ্রেন্ডের কাছে ফোন করে বললাম, এই জানিস ঘটনা হয়েছে কি? তো বলছে কি হয়েছে? আমি বললাম যে আমাদের সেই ইনভেস্টিগেটিং অফিসারের কথা মনে আছে, যে মিস্টার জাফরি? হ্যাঁ মনে আছে। আমি বললাম, ওনার সাথে তো আমি গতকালকে রাত্রিতে অনেকক্ষণ আড্ডা মারলাম ওনার ক্যাফেতে। তুই কি আমার সাথে ফাইজলামি করিস? আমি বললাম কেন? উনি তো 7 দিন আগে মারা গেছে। আমি শুনে আকাশ থেকে বললাম, 7 দিন আগে একটা লোক মারা গেছে, আমি তার সাথে কালকে রাত্রিতে কি করে কথা বলছি? এবং খুব স্বাভাবিক ছিলেন, এবং খুব স্বাভাবিক ছিলেন। উনি আমার কাছ থেকে সিগারেট নিয়েছেন, লাইটার নিয়েছেন, আবার লাইটার যথাসময় ফেরতও দিয়েছেন। আমি কি করে বিশ্বাস করবো যে উনি মারা গেছেন? আমি ওই দিন সাথে সাথে ফোন করি থানাতে, উনি যে থানাতে দায়িত্বরত ছিলেন। কিন্তু বিরাট একটা ব্যাপার বলছেন, মানে আপনি একজন রক্ত মাংসের মানুষ, যার সামনে এবং যার সাথে অনেকটা সময় কাটালেন, এবং নিশ্চয়ই আপনি কয়টা সিগারেট তাকে দিয়েছিলেন সেটা আপনার মনে আপনি কমেছে যে আপনি বুঝতে পেরেছেন? অবশ্যই কমেছে। আমি তাকে 5 থেকে 6টা সিগারেট দিয়েছি। আমার কথাও বলেছেন, আমি কথা বলেছি, সে আমার পাশে ক্যাফেতে বসেছে। বেসিক্যালি ক্যাফেটা এমন ছিল, খুবই অন্ধকারচ্ছন্ন একটা ক্যাফে ছিল। ক্যাফে যে ছেলেটা ছিল সে হয়তো কিছু লক্ষ্য করেনি, বিকজ অফ সে ছিল পাথরের যে তার টেবিলটা ছিল, সে টেবিলের পেছনে ঘুমোচ্ছিল। মোট কথা কেউ ডোরবেল না দিলে তো সে খুলবে না। মোট কথা আমি একাই বলা চলে ইন্টায়ার ক্যাফেতে। ক্যাফেটা অনেক বড় ছিল। সো আমি কথা বলেছি, রক্তমাংসের মানুষ, সে মারা গেল, কিভাবে সম্ভব হতে পারে? আমি থানাতে ফোন করলাম। থানাতে ফোন করে আমি তাকে বললাম যে টক উইথ মিস্টার জাফরি। থানা থেকে বললো যে he has been passed away before 7 days। হ্যাঁ, আমি মানে তখন দ্বিতীয়বারের মতো আকাশ থেকে বললাম সম্ভব না। আমি বেসিক্যালি ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠি না, 12টা 1টা বাজে আমার যেখানেই থাকি। তো সেদিন খুব সকালে ঘুম থেকে উঠলাম এবং মাত্র 5 রিঙ্গিত থেকে 6 রিঙ্গিত হচ্ছে দামসরা পাঠদানা থেকে কুয়ালালামপুর সেন্ট্রালের ট্যাক্সি ভাড়া। একটা ট্যাক্সি নিয়ে সাথে সাথে চলে আসলাম থানায়। এসে বিষয়টা জিজ্ঞেস করাতে আমাকে থানা থেকে বলা হলো যে ঘটনা সত্যি, সে মারা গেছে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ঘটনা শুনেছেন, এরকম কোন ঘটনা শুনেছেন। রাসেল ভাই নিশ্চয়ই শুনেছেন, আপনার সাথে এরকম হয়েছে যে মৃত মানুষ দেখা গেছে, ঠিক আছে। কিন্তু আমার এই ঘটনা, তারা হয়তো সামনাসামনি কথা বলেনি, লং টাইম কথা বলেনি, বাট সেই লোকটা আমার সাথে লং টাইম ছিল। আমার কাছে সিগারেট নিয়েছে, আমার সাথে কথা বলেছে, এবং আমি হ্যান্ডশেকও করেছি, তার সাথে হ্যান্ডশেকও করেছি। বাট মানে এটা কি করে হতে পারে, এই ব্যাখ্যাটা আমার এখনো অজানা রয়ে গেছে। বাট আমি কিছুটা অনুধাবন করতে পারি, হয়তো কোনো খারাপ জিন কিংবা কোনো ভালো জিন তার সুরতে আমার সামনে এসেছিল, কিছু একটা হতে পারে। ধোয়াটি এখনো রয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মাহবুব বলছিলাম চিটং থেকে। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করবো সেটা সম্পূর্ণ আমার নিজের সাথে ঘটেছে একটি ঘটনা। আসলে এটা কোনো ঘটনা নয়, এটা মেইনলি একটা স্বপ্নকে কেন্দ্র করে। তো যাই হোক, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার সাথে ব্যাপারটা ঘটে 2012-এর দিকে, যখন আমি মেডিকেল কোচিং করার জন্য ঢাকা ছিলাম। তো সেখানে পূর্ব রাজাবাজার নামে একটা জায়গায় থাকতাম। তো প্রথমে একটা কথা বলতে গেলে বলা যায় যে সেই সময়টাতে অ্যাজ এ টিনেজার আমার আসলে এমন একটা জিনিস হচ্ছিল যে আমি ধর্ম থেকে দূরে সরে যাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল নামাজ কালাম বা এই ধরনের যে রিলিজিয়াস ব্যাপারগুলো থাকে সেগুলো মানছিলাম না। আর একটা ব্যাপার বলে নেওয়া ভালো যে আমার ফ্যামিলির সবাই কিন্তু অনেক বেশি রিলিজিয়াস। তো ঘটনাটি যেদিন আমার সাথে ঘটে ওই দিন ছিল বৃহস্পতিবার রাতে। অ্যাজ ইউজুয়াল আমি আমার স্টাডি কমপ্লিট করে 1:30টার দিকে শুতে গেলাম, আমার যতটুকু ভালো করে মনে নেই। তো
আমার যতটুকু মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো একটা পর্যায়ে গিয়ে আমি স্বপ্নটা এরকম দেখলাম যে আমাদের গ্রামে একজন লোক মারা গেছে, যে লোকটা আসলে আমরা কেউ চিনি না। তো গ্রামের সকলে মিলে সিদ্ধান্ত নিল যে লোকটাকে তারা কবর দিবে আর কি, সেই জন্য তারা গোসল করিয়ে লোকটাকে নিয়ে গেল মাঠের একটা মধ্যে। মাঠে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আসলে মেনলি তার যে জানাজার নামাজ হবে সেটার জন্য। আর সকলে লোকটাকে কড়া রোদের মধ্যে মাঠে রেখে সবাই অপেক্ষা করছিল। তবে একটা বিষয় বলে রাখা ভালো যে আমি সেই স্বপ্ন দেখলাম যে আমার সাথে যে লোকগুলো গেছিল তাদের কাউকে আমি চিনি না। তো একটা পর্যায়ে গিয়ে এমন হলো যে আমার সাথে চেনা বলতে যে লোকটা ছিল সে আমার দাদা, আর তিনি আমার সাথে গিয়েছিলেন। তার সাথে একটা ছাতি ছিল, যেহেতু অনেক রোদ ছিল তাই তিনি ছাতি নিজেকে বসেছিলেন, আমরা তার পাশেই বসলাম, একটু পাশেই আর কি বলা যায় একটু দূরে। তো সবাই যখন অপেক্ষা করছিল ইমাম সাহেবের জন্য, এমন সময় আসলে মৃত যে ব্যক্তিটি ছিল সে সবচেয়ে বেশি আশ্চর্য করে জেগে উঠলো। সবাই তখন মানে চোখ ছাড়া পড়া অবস্থা। তো আসলে আমি সবচেয়ে বেশি ভয় পেয়ে যাই এই মুহূর্তে, এবং সে লোকটি উঠেই সর্বপ্রথম যে কথাটি জিজ্ঞেস করে, কারো দিকে না তাকিয়ে সে আমার দিকেই তাকায় এবং সে আমাকে জিজ্ঞেস করে, এই ছেলে তোমার বাবার নাম কি? আসলে প্রশ্নটা শুনে আমি অনেক বেশি ঘাবড়ে গেছিলাম। আর সবচেয়ে বড় কথা যে আসলে মানে ব্যাপারটা সে এমন ভাবে করলো, আমার কাছে মনে হচ্ছিল সব জেনুইন, আমি স্বপ্ন দেখা সত্য মনে হচ্ছিল, সেটা আমি বাস্তবে দেখছি। তো একটা পর্যায়ে আমি অনেক ভয়ে মানে গলায় কাঁপা কাঁপা অবস্থায় তাকে উত্তরটা দিলাম যে হ্যাঁ আমার বাবার নাম এটা। তো তারপরে তিনি আমাকে পাশে আঙ্গুল দেখালেন। তা আমি তো জানি যে পাশে কেউ নেই, পাশে আমার দাদাই ছিলেন। তো উনি দাদার দিকে আঙ্গুল দিয়ে বললেন, এই লোকটাকে চিনিস? তো আমি দাদার দিকে না তাকিয়ে বললাম যে হ্যাঁ চিনি, আমি তো আমার দাদা। তো একটা পর্যায়ে উনি আমাকে বললো যে ইনি কি বেঁচে আছেন? তো আসলে আমার ততক্ষণে মনে ছিল না যে আমার দাদা 2010-এর দিকেই মারা যায়। তো যখন আমাকে কথাটি বললো আমি আসলে সবচেয়ে বেশি আশ্চর্য হই, না আমার দাদা তো বাঁচে নেই। তো আমি যখন পাশে তাকাই দেখলাম যে আমি তো আমার দাদা পাশে নেই, বরং আমার সাথে যে লোকগুলো গেছিল বা যাদের সাথে আমি গেছিলাম সেখানে তারা কেউ ছিল, শুধু লোকটি এবং আমি। এবং এমন অবস্থায় আমার ঘুমটি ভেঙে যায় এবং আমি যেটা দেখি যে আমার প্রচন্ড ঘাম দিয়ে শরীরতে ঘাম বেরোচ্ছে আর কি, যদিও সেটা শীতকাল ছিল। তো তারপরে আমি আসলে মানে খুবই প্রচন্ড রকম ভাবে ভয় পাই। এবং যদিও আমি যে রুমটা ছিলাম সেটা একা একটা রুমে ছিলাম, ছোট একটা রুম ছিল, মেসের একটা ছোট রুম। তো সারা রাত আমার আসলে খুব খারাপ লাগে নিজের উপরে, যে আসলে এই যে আমার কাছে মনে হচ্ছিল যে মানুষ কত দিকে ছুটছে টাকার জন্য, ক্যারিয়ার বিল্ড আপের জন্য, বাট কেউ সারাদিনে মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য টাইম পাচ্ছে না বা টাইম দিচ্ছে না। আসলে মানে মানুষ ইনভেস্ট করছে সব এই জগৎটাকে কেন্দ্র করে, কিন্তু তারা আসলে কেউ চিন্তা করছে না যে আসলে এই জগৎটাই সব না, বা আসলে এই শান্তিটাই সব শান্তি না। অনেকের কিন্তু অনেক টাকা আছে, বাট আসলে সে কিন্তু অনেক ক্ষেত্রে সুখী নাই। কিন্তু আমার মনে হয় যে টাকার পিছনে সুখটা না খুঁজে আমরা সন্তুষ্টির মাঝে বা ঈশ্বরের বা আল্লাহর উপাসনার মাঝে কিন্তু সুখটা খুঁজে পেতে পারি। তো যাই হোক, আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল যে আমি যদি এই মুহূর্তে মারা যাই আমার স্থানটা কোথায় হবে, আমার সাথে কি যাবে, আমার পড়াশোনা, আমার মেডিকেল, কিছুই যাবে না। জাস্ট আমার বডিটা আর একটা ডিমন ছাড়া বডি, জাস্ট লাইক যেটার কোনো প্রাণ নেই, কিছুই করতে পারবে না। তো কথাটা ভেবে অনেক কান্না করলাম। আমার আসলে খুব খারাপ লাগছিল যে আমি নিজের প্রতি নিজেই অন্যায় করেছি। তো শপথ করলাম যে পরের দিন থেকেই আমি নামাজ শুরু করবো। তো অ্যাজ ইউজুয়াল যেহেতু আমার ঘুম যখন ভাঙে আমি দেখি তখন 3টা বেজে সামথিং, তো মানে 3:43 মতো হবে মেবি। তো আমি ঘুম থেকে উঠলাম, উঠে অপেক্ষা করলাম ফজরের নামাজের জন্য। আমি নামাজ আদায় করলাম। পরের দিন অ্যাজ ইউজুয়াল শুক্রবার ছিল। আসলে ঘটনাটি ওই দিনই ঘটে। আমি শুক্রবারে যখন ইমাম সাহেব নামাজ শেষ করলেন বা আমি আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন বাম দিকে তাকালাম, তখন আমি দেখতে পেলাম আমার পাশে যে লোকটি ছিল সেই লোকটি আসলে আর কেউ না, আমি গতকাল তাকে মৃত অবস্থায় দেখেছি। সেই লোকটি একদম সেম চেহারার, খোঁচাদার অবস্থায়। এবং সবচেয়ে যেটা ভয়ানক ব্যাপার আমার সাথে ঘটে, আমি তো দেখে এমনিতেই আশ্চর্য হয়ে যাই, যেহেতু মুসল্লি ভর্তি মসজিদ। আমি যখন তার গায়ে আমার একটু টাচ লাগে, আমার আসলে মনে হচ্ছিল যে আসলে সেটা একটা চলন্ত আগুনের পিণ্ড। আমার শরীরটা পুড়ে যায় এবং সেই জায়গা থেকে আসলে লাল ধরনের একটা কালার, যেমন আমি একটা অদ্ভুত শব্দ করে ফেলি মুখ দিয়ে। এবং পাশাপাশি মুসল্লিরা আমাকে বলে কি হয়েছে কি হয়েছে, মানে আমি আসলে খুবই বিব্রত বোধ করি সেই মুহূর্তটাতে। আর আসলে তারপরে যখন মোনাজাত হবে তার কিছুক্ষণ আগে অব্দি মোনাজাত, যেহেতু আমার পাশ থেকে উঠে যায়নি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তাকে। কিন্তু যখন মোনাজাত করলাম তখন আমার মনোযোগটা মোনাজাতের দিকে ছিল এবং অ্যাজ ইউজুয়াল মোনাজাত শেষ করে যখন পাশের লোকটিকে দেখলাম তখন দেখলাম যে না, সেই লোকটি সেখানে ছিল না। সেখানে শুধুমাত্র একজন ব্যক্তি ছিল, যিনি অনেক ফর্সা করে এবং অনেক লম্বা, এবং তার প্রচন্ড মানে বড় ধরনের একটা দাড়ি ছিল এবং প্রচন্ড সুন্দর দেখতে একটা মানুষ। জাস্ট সে আমার পাশে বসা। কি ঘটলো এইটুকু সময়ের মধ্যে, লোকটি কোথায় গেল বা কি হলো আমি আসলে
আসলে জানি না। আর যে লোকটি আমার পাশে শেষ মুহূর্তে আমি যেখানে দেখেছিলাম মনোজাত করে, সেই লোকটি জাস্ট আমাকে একটু মুচকি হাসিনি মসজিদ থেকে বের হয়ে গেল। তো এই ছিল আমার ঘটনাটা অনেক আশ্চর্যের একটা জিনিস। আসলে এটা ছাড়াও আমার লাইফে অনেক বাজে ঘটনা ঘটেছে যেগুলো আসলে খুবই ভয়ানক। বাট এই ঘটনাটার পর থেকে আমি কখনো নামাজ ছাড়িনি। আসলে এই নামাজের মধ্যে আমি সুখ খুঁজে পেয়েছি। আসলে বলতে গেলে সবাইকে অনুরোধটা করবো যে ভাই যাই করেন বাট আল্লাহকে ভুলে না, এটা আমার জন্য সবার একটা মেসেজ থাকবে। তো আসসালামু আলাইকুম এভরিবডি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Hello listeners, I am SM Tarek and studying Dhaka University. ওকে, And I am from আপনি হচ্ছে Mirpur 1. মিরপুরে এবং আপনি একটা কোচিং সেন্টারে আছেন। তো ওইখানে আমার একটা লোকাল কোচিং আছে, পড়াশোনার পাশাপাশি আমি একটা কোচিং রান করছি। আমি নিজেই প্রোপাইটার। তো আপনি এমনিতে ঢাকা ইউনিভার্সিটিতে হ্যাঁ, পড়াশোনা জি, করেন। জি, জি। ওকে, তো আমি মিরপুরেই থাকি বেসিক্যালি, হলে খুব কমই থাকা হয়। তো ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, আমি মূল ঘটনায় প্রবেশ করছি। তো আমাদের এলাকাতে যে আমার কোচিংটা আছে সেটা মোটামুটি ভালো রিনাউন একটা কোচিং এর নাম বলা যাচ্ছে না। তো আমার কোচিং এর সামনেই পরিবেশটা, এনভায়রনমেন্টটা আই ওয়ান্ট টু ডিসক্রাইব। একটা মাঠ আছে, ছোট একটা মাঠ, এবং সেই মাঠেরও বেশ কিছু উপকথা, লিজেন্ডারি স্টোরিজ রয়েছে যেটা আমরা পূর্বপুরুষদের কাছ থেকে শুনে এসেছি। এবং আমার কোচিং এর সামনে বড় বড় 4টি নারকেল গাছ রয়েছে, এবং কোচিং এর পিছনে একটি ড্রেন রয়েছে। কোচিং এর সামনে 2টি পরিত্যক্ত বারান্দা রয়েছে। কোচিং এ প্রবেশ করার জন্য 4 থেকে 5টি গেট রয়েছে, এবং মেন গেট একটি, ভিতরের দরজাগুলো বরাবরই বন্ধ থাকে। কোচিং এর একটি রান্নাঘর রয়েছে, এবং রান্নাঘরের একটি জানালা ভাঙা আছে। তো ওই জানালা দিয়ে প্রায় সময় একটা কালো বিড়াল প্রবেশ করত। তো সেটাকে আমরা খুব বেশি যে গুরুত্ব দেইনি, এবং ইট ওয়াজ নট টু হরিবল ফর স্টুডেন্টস। হ্যাঁ, তো যে ঘটনাটাই আমার সাথে ঘটেছে সেটা খুব বেশি দিন না, এবার যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে এই ব্যাচটা মানে আমি পড়াই। তো সেদিন ডিসেম্বর মাসের একদম শেষের দিকে খুব প্রচন্ড শীত ছিল। রাসেল ভাই, আপনি জানেন যে একটা শৈত্য প্রবাহের মতো হয়েছিল কিছুদিন আগে। তো আমি মানে আমাদের কোচিং এর যেই ম্যানেজার ইয়াসিন, সে মানে অসুস্থ থাকার কারণে আমি নিজেই আর কি কোচিংটা খোলার দায়িত্ব নেই। তো তার কাছ থেকে আগের দিনই আমি চাবিটা নিয়ে নেই এবং আমি কোচিংটা খুলি। তো প্রচন্ড শীত ছিল, এবং আমার গায়েও খুব বেশি তেমন কিছু ছিল না, যা সেটা পাতলা চাদর ছিল। তো আমি কোচিং এর গেটটা খুলি। তো গেটটা খোলার পর আমি কোচিং এ প্রবেশ করি। কোচিং এ প্রবেশ করার পরে আমার শরীরটা মানে আমার খুব অস্বস্তি ফিল করতেছে। আই ফিল আনইজি এন্ড কিরকম যেন আমার লাগছিল, সেই অনুভূতিটা মানে এখনো যদি আমি চিন্তা করি কেন এরকম হচ্ছিল আমি জানি না। পুরো কোচিং এর ভিতরে একটা প্রচন্ড গরম ভাব, মনে হচ্ছে মাটির ভিতর থেকে গরমের দিনে যেরকম পাকার ভিতর থেকে দাবদাহ যেভাবে উঠে আসে, ঠিক ওইরকম আমার কাছে মনে হয়েছিল। তো আমি কোচিং এর লাইট গুলো জ্বালানো শুরু করি। তো এক পর্যায়ে আমি অফিস রুমের লাইট অন করে পাশের রুমে যাই রাসেল ভাই। আসলে তো পাশের রুমে যাওয়ার পর আমার কাছে মনে হয় যে আমি আমার অফিস রুমে দেখেছি 1 কাপ গরম চা, ধোয়া উঠছে, এরকম আমার মনে হলো। তো দৌড়ে আমি আমার সেই অফিস রুমে এলাম, এবং এখন দেখি যে সেই গরম চায়ের কাপটি নেই, উধাও হয়ে গেছে। তো আমি লক্ষ্য করে দেখলাম যে, দেখবেন রাসেল ভাই, যে চা যখন আমরা কোথাও রাখি সেটা কিন্তু একটা ছাপ পড়ে, একটা গরম একটা ছাপ কিন্তু পড়ে। মানে নিচে যদি কোনো চা লেগে থাকে তাহলে পরে সবসময়। তো সেখানে চায়ের কাপটি নেই, কিন্তু সেই ছাপটা, একদম তাজা ছাপটা আর কি আমি তখন দেখতে পেলাম। এন্ড দেন আই রিকল ইন মাই মাইন্ড যে আমি যখনই কোচিংটা খুলি তখন ওইখানে একজন কেয়ারটেকার আছে, শাকিল নাম, সে আমাকে এসে সকালবেলা চা দিয়ে যায়। তো অত সকালে দেওয়ার কথা না, কারণ আমি 9টা-10টার আগে রাসেল ভাই আসলে আমি কোচিং এ প্রবেশ করি না, কারণ দায়িত্বটা আমার না, আমার কোচিং এ কেয়ারটেকারই করে। তো সেই দিন আমি তখন তাড়াতাড়ি আমি গেট থেকে বের হই, কোচিং থেকে বের হয়ে পাশে আমি লক্ষ্য করি দেখি যে দোকান থেকে আমি চা খাই ওই দোকানটা তখনো পর্যন্ত খোলাই হয়নি। তো আমার ভিতরে একটু অন্যরকম লাগে। যাই হোক, আই ওয়াজ লিটল বিট নার্ভাস দ্যাট টাইম। তো আমি ধীরে ধীরে আমার এই ভয়টা কাটিয়ে উঠি, এবং যেহেতু পরিবেশটা আমার একেবারেই চেনা, তাই আমি নিজেকে সান্ত্বনা দিতে থাকি, এবং এটাকে খুব বেশি গুরুত্ব তখনও পর্যন্ত আসলে আমি দেইনি। তো একটা কথা বলে রাখা ভালো এটা রাসেল ভাই, যে আমার তো তুলা রাশি। আমার আম্মা ছোটবেলা বলতো যে অলৌকিক যে কোনো বিষয়, যে মানে অশরীরী যে বিষয়গুলো, সেটা নাকি আমার টের পাওয়ার কথা, কিন্তু এর আগে আসলে আমি কখনোই টের পাইনি। তো তারপরে স্টুডেন্টস বিগিন টু কাম।
তারপরে আমি আসলে তাদেরকে পড়ানো শুরু করলাম। তো পড়ানোর এক পর্যায়ে যখন আমি কিছু লিখবো বোর্ডের ভিতরে, তখন হঠাৎ করে আমি দেখি যে এমন একটা টপিকের নাম লেখা যে টপিকটা আমি তাদেরকে পড়াবো বলে আমি ঠিক করে রেখেছি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে হাতের লেখাটা আমারই, এবং আমি কয়েকজন স্টুডেন্টদের জিজ্ঞেস করলাম, বলো এটা কার হাতের লেখা? তারাও বলতে, স্যার কেন, এটা তো আপনারই হাতের লেখা, এটা কেন জিজ্ঞেস করতেছেন? আমি টোটালি মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি, আই কুড নট বিলিভ, মানে আমি বুঝতে পারতেছি না যে আসলে আমি কি করব। আমার কাছে একটু অন্যরকম লাগছিল। তো তখন আমি কোচিং এর যে খাতা, মানে সর্বশেষ কি ক্লাস হয়েছে সেটা আমি দেখার জন্য খাতা বের করি। খাতা ওইখানে দেখি নাদিম স্যার নামে একজন স্যার আছে, দেখতেছি যে উনি রসায়ন পড়াইছে। লাস্ট ক্লাস ছিল রসায়ন। তো রসায়ন ক্লাসে ইংলিশের গ্রামার এখানে লেখার কোনো রকম ভাবে কোনো যৌক্তিকতা নাই। এটা কিভাবে হয়েছিল, কেন হয়েছিল রাসেল ভাই, সেটা আসলে আমি জানি না। তো এই ঘটনার পরে আমি কিছুদিন চুপচাপ থাকি এবং তেমন কিছু আমার সাথে আসলে হয়ও নাই। তো রিসেন্টলি আপনার 15 দিন হবে, তো আমার একটা মেয়ে স্টুডেন্ট আছে শিলা, ও আমাকে ফোন দিয়ে সে আমাকে প্রচুর পরিমাণে ধন্যবাদ জানাচ্ছে। তো আমিও তখন ক্লাস নিচ্ছিলাম। তো আমি ক্লাস নেওয়ার কারণে আমি বলছি যে তুমি আমার সাথে পরে মিট করো, আমি একটু বিজি আছি, আমি তখন ক্লাস নিচ্ছি, আমি তখন কথা বলতে পারবো না আপু। তো মেয়েটা তার 2 দিন পর আবার আসে। তো এসে সে আসলে আমাকে কিছু চকলেট অফার করে এবং সে আমাকে খুব ধন্যবাদ জানায়। তো তখন আমি তার কাছে জানতে চাই যে আসলে ব্যাপারটা কি, আমাকে একটু খুলে বলো। তখন সে আমাকে বলতেছে যে সে পরীক্ষার হল থেকে আমাকে ফোন দিছে এবং কিছু কোশ্চেনের আনসার সে চাইছে এবং তাকে নাকি সেই অ্যান্সার গুলো আমি দিছি, বাট আসলে আমি মনে করতে পারতাছি না যে আসলে আমি কখন তাকে অ্যান্সারটা দিছি। তো সে যখন আমাকে ইনসিস্ট করলো, তখন আসলে মানে সে বললো আপনি মিথ্যা কথা কেন বলতেছেন। তো আমি যখন আমার রিসিভ কলে গেলাম, ওইখানে যেয়ে দেখি যে আসলে তার সাথে আমার একটা কল ডিউরেশন রয়েছে 4-5 মিনিটের মতো। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা আসসালামু আলাইকুম, ভূত এফএমের সকল শ্রোতাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার একটি ঘটনা আজকে শেয়ার করতে চাচ্ছি। আমি ভূত এফএমের নিয়মিত শ্রোতা। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা থাকলেও ভূত এফএম এই সুদূর প্রবাস জীবনে বসেও শোনার চেষ্টা করি। মিস্টার রাসেল, আশা করি আপনি ভালো আছেন। ঘটনাটি 1998 সালের। তখন আমি মেডিকেল 3 বর্ষের ছাত্র ছিলাম। আমাদের একজন বন্ধু এক সন্ধ্যায় হঠাৎ করে এসে আমাদেরকে বলল যে তার সাথে এখনই ঢাকায় যেতে হবে। আমরা কে কি যেতে পারবো? আমরা 9-10 জনের মতন ছেলে তৎক্ষণাৎ রেডি হয়ে নিলাম এবং জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে। তখন সে বলল যে তাদের যে মাইক্রোবাসটি রেন্টে কারে ভাড়ায় খাটতো সেটি ঢাকায় অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা গুরুতর, এখনই তার সাথে যেতে হবে। তো আমরা 2টো মাইক্রোবাস করে রওনা দিলাম। তখন আমাদের পূর্ব পরিচিত একজন পুলিশের সার্জেন্ট কে আমরা আমাদের সাথে নিয়ে নিলাম, যাতে সে আমাদের আইন বিষয়ক সমস্যাগুলোর জন্য সহযোগিতা করতে পারে। তো আমরা যখন ঢাকার দিকে রওনা দিয়েছি তখন সন্ধ্যা, এবং ঢাকায় যেতে যেতে আমরা শুনছিলাম যে ওই মাইক্রোবাসটি আমাদের আরেকজন বন্ধু ভাড়া করেছিল তার আত্মীয় স্বজনকে ঢাকা এয়ারপোর্টে সি অফ করার জন্য। তো এয়ারপোর্টে যাওয়ার পথেই ওই গাড়িটির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা দেয় এবং গাড়িটি অর্ধেক ট্রাকের নিচে ঢুকে যায়, যার ফলে স্পটেড ড্রাইভার এবং আমার ওই বন্ধুটির বোন ঘটনাস্থলে মারা যায়। অন্যরা আহত হয় এবং হসপিটালে ভর্তি আছে। তো আমরা ঢাকা যেতে যেতেই সবাই খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে আমাদের বন্ধুটি বেঁচে আছে কিনা, কিংবা তাদের আর আত্মীয় স্বজনের কি অবস্থা। তো আমাদের সাথে যে ড্রাইভারটি মারা গেছে তার ভাইও ছিল, সে মাদ্রাসা হাফিজ হুজুর ছিল। তো আমরা যখন ঢাকায় পৌঁছাই তখন মধ্যরাত। আমরা প্রথমে সিদ্ধান্ত নেই যে গাড়িটি যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে আমরা ঘটনাস্থলে যাব, গিয়ে আগে গাড়িটির ব্যবস্থা করে তারপর আমরা ঢাকা মেডিকেলে, যেখানে আমার বন্ধুটির আত্মীয় ভর্তি আছে, সেখানে যাব এবং 2টো লাশ ওখান থেকে আমরা বের করে নিয়ে আসবো। তো আমরা ঘটনাস্থলে যখন পৌঁছাই ঢাকা এয়ারপোর্টের জোয়ার সাহা নামক স্থানে, তখন একটি পুলিশের বক্স ছিল। সেই বক্সের কাছে মাইক্রোবাসটি রাখা ছিল। মাইক্রোবাসটি দেখে আমরা আটকে উঠি, কারণ এটি এমন ভাবে বিধ্বস্ত ছিল যাতে মনে হচ্ছিল যে ভিতর থেকে কারোই বাঁচার সম্ভাবনা নেই। গাড়ির ভিতরে প্রচুর রক্ত, কাঁচের টুকরো এবং গাড়িটি দুমড়ে মুচড়ে পড়েছিল। সর্বতই আমাদের যে বন্ধুটি গাড়ি, তার মানসিক অবস্থা খারাপ ছিল, আমাদেরও তার জন্য খুব সহমর্মিত হচ্ছিল এবং স্পটে 2 জন যে মারা গেছে সেটা নিয়ে আমরা খুব ভারাক্রান্ত মনে ছিলাম। আমরা তখন 2টো মাইক্রোবাস নিয়েই ঢাকা মেডিকেলের দিকে রওনা দিই। তো ঢাকা মেডিকেলে যখন পৌঁছাই তখন 2:58 হবে। আমরা ওই ঢাকা মেডিকেলের মর্গের যে ডোম, তাকে খুঁজে বের করি এবং তাকে অনেক অনুরোধ করি, পরিচয় দিই
যার ফলে সে রাজি হয় মধ্যরাতেই লাশ দুটিকে রেডি করে আমাদের হাতে হস্তান্তর করার জন্য। তো সে আমাদেরকে তার সাথে দুজনকে ভিতরে ঢুকতে বলে। তো ওই সময় এমন পরিস্থিতি ছিল, সবার মানসিক অবস্থা খুবই বিধ্বস্ত অবস্থায় ছিল, যার ফলে কেউই ভিতরে ঢোকার জন্য সাহস পাচ্ছিল না। আজকে থেকে এত বছর আগে ঢাকা মেডিকেলের মর্গের অবস্থা ছিল আরো শোচনীয়। ভিতর ছিল নোংরা, অপরিচ্ছন্ন, চারদিকে ময়লা, পানি, রক্তে মাখামাখি অবস্থা। আমার এখনো মনে আছে যে এত দুর্বিষহ পরিস্থিতিতে আমরা যখন আমি এবং আমার এক বন্ধু ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, ডোমের সাথে ভিতরে যাই, তখন নোংরা রক্তে মাখা পানি পেরিয়ে আমাদের যেতে হচ্ছিল। চারিপাশ থেকে বিভৎস পচা গন্ধ আসছিল, আরো কিছু বেওয়ারিশ লাশ পড়েছিল তখন ভিতরে, অগোছালো অবস্থায় এগুলো রাখা ছিল। সবতেই আমাদের মানসিক অবস্থা আপনারা হয়তো বুঝতে পারছেন। তখন আমরা ভিতরে যাই, যাওয়ার পর সে আমাদেরকে লাশ দুটোকে পরিষ্কার করে দুটি কফিনে চা পাতা এবং বরফ কুচি দিয়ে সাজিয়ে ঠিক মতন আমাদের হাতে হস্তান্তর করে আমরা দুটো লাশকে অন্যদের সহযোগিতা বের করে নিয়ে আসি। এবং আমরা একটি মাইক্রোবাসের ড্রাইভারকে অনুরোধ করি যে লাশ দুটোকে নিয়ে রওনা দেওয়ার জন্য। ঢাকার বাইরে যেহেতু যেতে হবে, তো ওই মাইক্রোবাসের ড্রাইভাররা কেউ রাজি হচ্ছিল না, একজন আরেকজনের উপর দায়িত্ব চাপাচ্ছিল। তো আমরা অনেক অনুরোধ করে একজনকে রাজি করাই, তাকে বলি যে আমরা তাকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো, তার জন্য ভয় না হয়, ভোরে আলো ফুটে গেলে ততক্ষণে সে ঢাকার বাইরে চলে যেতে পারবে। তাতে সে রাজি হয়। সামনের গাড়িটিতে লাশ উঠিয়ে পিছনে আমরা মাইক্রোবাস উঠি। এবং বলে রাখা ভালো, সামনের গাড়িটিতে ওই লাশের সাথে লাশের ড্রাইভারের ভাই যে হাফিজ হুজুর ছিলেন, তিনিও সামনে ছিলেন। তো গাড়িটি রওনা হয়, আমরা দুটি গাড়ি নিয়ে ঢাকা মেডিকেলের মর্গের পিছনে রাস্তাটি দিয়ে বের হই। আমাদেরকে সার্জেন্ট পরামর্শ দেয় যে বামের রাস্তাটি দিয়ে, প্রথম ঢাকা দিয়ে রাস্তাটি আছে, সেটি দিয়ে বের হতে পারলে তাড়াতাড়ি হবে। ওই রাস্তাটা আমাদের অপরিচিত ছিল দেখে আমি বলি যে আমাদের ডান দিকে যে রাস্তাটা নিয়ে আমরা বের হতে পারি, তাহলে ঢাকা দিকে দ্রুত বের হতে পারবো, কারণ আমরা হাইকোর্টের সামনে দিয়ে সেক্রেটারিয়েট হয়ে সোজা চলে যেতে পারবো। কিন্তু সার্জেন্ট অনুরোধ করাতে আমরা বাম দিকের রাস্তাটি, তার কথা মতন যে রাস্তাটি সে যেতে বলছিল সেটিতেই আমরা রওনা দিই। যখন আমরা রওনা দিই তখনও দিনে আলো ফুটেনি, গভীর রাত, চারিদিকে অন্ধকার, কারণ তখন বৃষ্টি শুরু হয়েছে এবং কোনো মানুষের আশেপাশে কোনো অস্তিত্ব নেই। গাড়িটি যখন সামনে যাচ্ছে তখন আমরা সবাই খুব টায়ার্ড এবং সারাদিনের এই ঘটনাগুলো নিয়ে চিন্তা করছিলাম। হঠাৎ করে সামনে গাড়িটি ব্রেক কষাতে আমরা আমাদের পিছনে গাড়িটি ব্রেক কষে, এবং আমরা সামনে তাকিয়ে দেখি যে একটি লোক যে ছালা পড়ে আছে, সে দুই হাতে দুটি ইট নিয়ে রাস্তা ঠিক মধ্যখানে দাঁড়ানো এবং দুই দিকে ইট দিয়ে এমন ভাবে আটকে রেখেছে রাস্তায়, অন্য পাশে দিয়ে যে গাড়ি যাবে এবং গাড়িটি যে তাকে কাটিয়ে চলে যাবে সে কোনো উপায় নেই। সে এক দৃষ্টিতে এমন ভাবে আমাদের দিকে তাকিয়ে আছে যেন গাড়ি দুটো যদি আরেকটু সামনে আগায় তাহলে সে ইট দুটো মারবে। এবং ওই জায়গাটা এমন একটা আদি ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছিল যা এখন ভাষা প্রকাশ করার মতো না। এবং ওখানে সোডিয়াম বাতিটি তখন ব্লিঙ্ক করছিল খুব। তো আমরা সবাই এক দৃষ্টিতে তাকে দেখছিলাম, আমরা কি করবো ঠিক ভেবে পাচ্ছিলাম না। তখন আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম। আমরা তখন কিছুক্ষণ পরে সিদ্ধান্ত নিলাম যে গাড়ি দুটো ঘুরিয়ে আমরা অন্য রাস্তা দিয়ে যাবো। আমরা সামনে গাড়িটি ঘোরালো এবং আমাদের গাড়িটা আমরা আস্তে আস্তে ঘোরালাম এবং আল্লাহ করছিলাম যাতে সে আমাদের উপর ইট না মারে। আল্লাহর রহমতে সে কোনো কিছু করলো না, কিন্তু সে ঠিক যেভাবে দাঁড়িয়ে ছিল সেরকম দাঁড়িয়ে রইল মূর্তির মতন। আমরা দুটো গাড়ি ঘুরিয়ে তারপর অন্য রাস্তাটি দিয়ে ঢাকার বাইরে পর্যন্ত গেলাম। ওই গাড়িটিকে এগিয়ে দিলাম, এর মধ্যে আর কোনো ঘটনা ঘটেনি। তো পরবর্তীতে আমরা যে যার বাসায় শেষ পর্যন্ত চলে গেলাম। কিন্তু আজও সেই ঘটনাটি মনে করে আমরা শিহরিত হই এবং চিন্তা করি, ভেবে পাই না আসলে সেখানে কেন ছিল, এটা কি কোনো সাইন ছিল কিনা যে আমরা যেমন সামনে না যাই কিংবা ওই রাস্তা দিয়ে না যাই, কিংবা আর কি হতে পারে, সেটা আমার কাছে এখনো আনএক্সপ্লেইনড রয়ে গেছে। এই ছিল আমার ঘটনা। আমার শুভেচ্ছা রইল। খোদা হাফেজ। হয়েছেন শ্রদ্ধেয় একলাস ভাইয়া। একলাস ভাইয়ার সাথে আরো যিনারা এসেছেন, মনে হয় শহীদ ভাইয়া আসছেন। আর একলাস ভাইয়ার বন্ধু মহলে যিনারা এসেছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম। ভাইয়াদেরকে বলবো ভেতরে এসে বসার জন্য। ওরে মনে রে কিনা
আইনা যদি হয় আমি প্রেমের কিনা দেব বলো না। মনের আরে কি নাম আইনা যদি হয় প্রেমের কি নাম দেব বলো না। জামান ভাই প্রেমের কি নাম দেব বলো না। মনের আরে কি নাম আইনা যদি হয় প্রেমের কি নাম দেব বলো না। খলিল ভাই প্রেমের কি নাম দেব বলো না। ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমের আরেক নাম কাটার জ্বালা গো কাটার জ্বালা। একলাস ভাই ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমের আরেক নাম কাটার জ্বালা রে কাটার জ্বালা। সে প্রেম আমায় দিও না গো প্রেমের কি নাম দেব বলো না। জাকির ভাই প্রেমের কি নাম দেব বলো না। নয়নের নীরে ছবি আঁকা যায় ভালোবাসা কেউ পায় কেউ বাহারাই রে কেউ বাহারা। খলিল ভাই নয়নের নীরে ছবি আঁকা যায় ভালোবাসা কেউ পায় কেউ বাহারাই গো কেউ বাহারাই। সে প্রেম আমায় দিও না গো প্রেমের কি নাম দেব বলো না। আমি প্রেমের কি নাম দেব বলো না। ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমের আরেক নাম কাটার জ্বালা রে কাটার জ্বালা। ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমের আরেক নাম কাটার জ্বালা
জ্বালা সে প্রেম আমায় দিও না গো প্রেমের কি নাম দেব বলো না জামান ভাই প্রেমের কি নাম দেব বলো না ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমের আরেক নাম কাটার জ্বালা রে কাটার জ্বালা তাহলে ভাই ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমের আরেক নাম কাটার জ্বালা গো কাটার জ্বালা সে প্রেম আমায় দিও না গো প্রেমের কি নাম দেব বলো না তালে ভাই প্রেমের কি নাম দেব বলো না ভালোবেসে কেউ যদি দূরে সরে যায় শিমুল হাসান বলে সে বড় অসহায় গো বড় অসহায় আশিক ভাই ভালোবেসে কেউ যদি দূরে সরে যায় শিমুল হাসান বলে সে বড় অসহায় রে বড় অসহায় সে প্রেম আমায় দিও না বন্ধু রে প্রেমের কি নাম দেব বলো না আশিক ভাই প্রেমের কি নাম দেব বলো না নয়নের নীরে ছবি আঁকা যায় ভালোবাসা কেউ পায় কেউ বা হারায় গো কেউ বা হারায় নয়নের নীরে ছবি আঁকা যায় ভালোবাসা কেউ পায় কেউ বা হারায় রে কেউ বা হারায় সে প্রেম আমায় দিও না গো প্রেমের কি নাম দেব বলো না একলাস ভাই প্রেমের কি নাম দেব বলো না মনের আরেক নাম আয়না যদি হয় প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না